কেউ কি আছো রেকর্ড করার মতো? জি স্যার, করতেছি। ওকে, থ্যাংক ইউ প্রণব। ওকে, আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? ইনহেরিটেন্স। এটা প- শেষ হয়েছিল না আমাদের? একটু কথা বলতে হবে। কথা না বললে আমার ক্লাস নিতে ইচ্ছা করে না। ঠিক আছে, তো আমি কিন্তু ক্লাস নিব না। কথা বলবা, ইন্টারাকশন থাকবে, ডিসকাশন করব আমরা, তাহলে আসলে ক্লাসটা নিতে ভালো লাগবে। কি করেছিলাম আমরা লাস্ট ক্লাসে? স্যার, ইনহেরিটেন্সটা ল্যাবে লাস্ট ওটা দেখানো হয়েছিল। ল্যাবে দেখেছিলাম আমরা, তাই না? আর এটার সাথে আমরা লাস্টের দিকে যে পার্টটা আছে, সুপার কিওয়ার্ড। সুপার কিওয়ার্ড কি এখানে আছে না? হ্যাঁ, সুপার কিওয়ার্ডটা আমরা পড়ছিলাম তো, তাই না? জি স্যার। ওকে, তো তোমরা অবশ্যই, আমি ক্লাসে হইলে হয়তো ক্লাসে এটা তোমাদের প্র্যাকটিস করাইতাম, বাট যেহেতু আমরা অনলাইনে, তো অবশ্যই তোমরা যেটা করবা, এখানে যে তিনটা এক্সাম্পল আছে সুপার কিওয়ার্ডের, এই তিনটা এক্সাম্পল ভালোভাবে প্র্যাকটিস করবা। এই তিনটা এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? একটা হচ্ছে সুপার দিয়ে ভেরিয়েবলকে কল করা, ফাংশনকে কল করা, আর একটা হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করা। তো আমার মনে হয় এই স্লাইডটা আমরা কমপ্লিট করেছি। এই নোটিফিকেশন উপরে দেখাই গেল ডিএনডি। আমাদের আজকের কন্টেন্ট হবে পলিমরফিজম। খুবই সহজ জিনিস, ইয়েট একটু ডিসকাশন করার মতো। আমরা পলিমরফিজমের বেসিক ধারণা অলরেডি জানি, এন্ড আমরা প্রথম দিকে যখন কি কনসেপ্টস অফ ওপি ডিসকাশন করেছি, তখন আসলে পলিমরফিজমকে নিয়ে আমরা একটু ডিসকাস করেছিলাম। আমরা এখন এটাকে একটু ডিটেলসে জানবো, পলিমরফিজম কি, কেন, কিভাবে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা কিভাবে আসলে পলিমরফিজমকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো স্লাইডের নাম পলিমরফিজম, কিন্তু কন্টেন্টের টাইটেল দেয়া মেথড ওভারলোডিং ওভাররাইডিং। তো এটা আসলে তেমন কিছুই না। আমরা একটু ভিতরে যাই। পলিমরফিজম আমরা যখন পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে পলিমরফিজম জিনিসটা ছিল এরকম, যে একটা জিনিস, সেই সিঙ্গেল একটা জিনিসকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেখি। কিভাবে? ধরো তুমি যখন ক্লাসে আছো তখন স্টুডেন্ট, যখন তুমি গাড়িতে উঠছো তখন তুমি প্যাসেঞ্জার, যখন তুমি মার্কেটে যাচ্ছ তখন তুমি কাস্টমার। তুমি মানুষটা সেম আছো, বাট তোমার জায়গা ভেদে একই জিনিসটা তুমি, একই মানুষটা তুমি কি হচ্ছে বিভিন্ন নাম পাচ্ছ। এটাকে আমরা বলছি একই জিনিসের অনেকগুলো ফর্ম। সো এটাকে আমরা বলি পলিমরফিজম। মর্ফ মানে হচ্ছে ফর্ম। অ্যান্ড জাভায় পলিমরফিজমকে, জাভা না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পলিমরফিজমকে দুই ভাগে ভাগ করা হয়। পলিমরফিজমকে আমরা যদি, আমাদের দুইটা স্লাইড আসলে পলিমরফিজমের, এবং দুইটা স্লাইড কমন। আমি দুইটাকে পাশাপাশি একটু ওপেন করি। কমন স্লাইড, জাস্ট এখানে নতুন কিছু কনসেপ্ট আছে, আর মোটামুটি বাকিগুলো সব আগের স্লাইডকে রিক্যাপ করা হয়েছে। তো পলিমরফিজমের এই পার্টটা তো এখানে বললাম, যে একই জিনিসের অনেকগুলো ফর্ম, এবং পলিমরফিজম আসলে কিসের মাধ্যমে অ্যাচিভ করা যায়? থ্রু মেথডস। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। পলিমরফিজমকে অ্যাচিভ করতে হলে আমার দরকার হয় ফাংশন বা মেথড বা বিহেভিয়ার। সো পলিমরফিজমের মেথড, সরি, এই মেথড গুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন সময় মেথডের বিভিন্ন বিহেভিয়ারকে আমরা পলিমরফিজম হিসেবে ইউজ করতে পারি। এন্ড সেই বিহেভিয়ার গুলো দুইটা, একটা হচ্ছে মেথড ওভারলোডিং এবং আরেকটা হচ্ছে মেথড ওভাররাইডিং, যেটা আমাদের এই স্লাইডের মেইন কন্টেন্ট। ঠিক আছে? মেথড ওভারলোডিং এবং ওভাররাইডিং, এটা হচ্ছে মেথডকে দুই ভাবে ম্যানিপুলেট করা। তো এখানে পলিমরফিজমকে দুইটা টাইপ বলা আছে। টাইপ দুটা হচ্ছে, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম বা স্ট্যাটিক পলিমরফিজম, আরেকটা হচ্ছে রান টাইম অথবা ডায়নামিক পলিমরফিজম। পলিমরফিজম দুই প্রকার: কম্পাইল টাইম পলিমরফিজম অথবা স্ট্যাটিক পলিমরফিজম, আরেকটা হচ্ছে ডায়নামিক অথবা রান টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম হিসেবে আমরা দেখছি কাকে? মেথড ওভারলোডিং কে। আর রান টাইম পলিমরফিজম বা ডাইনামিক পলিমরফিজম হিসেবে আমরা দেখছি মেথড ওভাররাইডিং কে। সো মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং,
এই দুইটা আসলে পলিমরফিজমের দুইটা টাইপ, এবং এদের মেইন টাইপ হচ্ছে, একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম। এখানে পাশে আরেকটা আছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। সো কনস্ট্রাক্টর ওভারলোডিং এ আমরা একটু পরে আসবো। ওকে, সো সেই মেথড ওভারলোডিং এবং ওভাররাইডিং নিয়ে এখানে আমরা একটু ডিসকাস করব, যে মেথড ওভারলোডিং কি এবং কিভাবে আসলে আমরা মেথড ওভারলোডিং করি, দ্বিতীয়ত মেথড ওভাররাইডিং কি এবং কিভাবে আমরা মেথড ওভাররাইড করে থাকি। মেথডের ব্যাপারে আসলে এই বয়সে তোমরা এখন বুড়া বয়সে আছো, অনেক কিছু শিখে ফেলছো, এখানে এসে আর আমাকে মেথড কি চেনাইতে হবে না। সো এগুলো আমি স্কিপ করছি। এখানে মেথডের এক্সাম্পল আছে দুইটা সংখ্যা যোগফল করার জন্য, তো এগুলো তোমরা দেখে নিবা। আমরা যেটা দেখবো মেথড ওভারলোডিং জিনিসটা কি। তো ওভারলোড শব্দটাই আসলে অনেক কিছু বলে দিচ্ছে। ওভারলোড দিয়ে আমরা কি বুঝাই, যে ধরো আমি একদম ডিরেক্ট টেকনিক্যাল ভাষায় যাই, যে আমার একটা ফাংশন আছে, এখানে তো লেখার কিছু নাই, যাই কোডে চলে যাই। লোডিং, এই কি বেঁচে আছে? স্টার্ট। ওকে, তো আমার একটা চালু হয়ে গেছে। আমি একটু যদি লিখি কিছু জিনিস, লাইক ধরো আমার একটা ফাংশন আছে ইন্টিজার অ্যাড নামে, এবং এই ফাংশনটার একটা প্যারামিটার আছে ইন্টিজার এ কমা ইন্টিজার বি। ওকে, তো এই ফাংশনটার যেহেতু এই প্যারামিটার, আমি হয়তো এখানে রিটার্ন করে দিলাম এ প্লাস বি। ওকে, এন্ড এই ফাংশনটাকে আমি ক্লোজ করে দিলাম। আমার কাছে একটা সিম্পল ফাংশন, যে ফাংশনটা কি করে দুইটা সংখ্যাকে যোগ করার একটা ফাংশন। এন্ড ধরো আমি কোনো একটা জায়গায় আমার মেইন মেথডের ভিতর আমি কল করছি যে অ্যাড 1,3, তাহলে এই ফাংশনটা আউটপুট হিসেবে কি দিবে, কি আউটপুট দিতে পারে? ওয়ান কমা থ্রি দিলে আউটপুট আসবে 4। সো কিভাবে আউটপুট দিল, যে এই ফাংশনটা আগে প্যারামিটার দুটো নিবে, নিয়ে কি করবে, ওই দুটোকে যোগ করবে, যোগ করে আমাকে রিটার্ন করে দিবে। সো এটা হচ্ছে আমার খুবই বেসিক, এটা আমরা খুব জানি সবাই। কিন্তু যদি আমি গণনা করি যে অ্যাড 1,4,9, আমি যদি এইটা দেই, কি আউটপুট আসতে পারে? স্যার আসবে না স্যার, এরর। এরর আসবে, তাই না? কারণ কি? Yes. কারণ হচ্ছে এটার প্যারামিটার আমি বলে দিছি কয়টা, দুইটা, কিন্তু আমি ইনপুট দিছি কয়টা, তিনটা, তাই না? আমি এটাকে ওভারফ্লো করে ফেলছি, মানে ওর যতটুকু ক্যাপাসিটি ছিল তার থেকে আমি ওভার করে দিছি। এই যে ওর ক্যাপাসিটিটা আমি চেঞ্জ করে ফেললাম, ওর প্যারামিটার ছিল দুইটা, আমি দিলাম তিনটা। অথবা আরেকটা সিনারিও দাঁড় করাইতে পারি এরকম, কি যে আমি ওকে কল করলাম অ্যাড 54, ব্যাস এইটুকুই, একটা প্যারামিটার দিছি, দুইটাও দেনি, একটা প্যারামিটার দিছি। সো এটাও কি, ওর প্যারামিটার ক্যাপাসিটির বাইরে। ওকে ক্যাপাসিটি হচ্ছে দুইটা, দ্যাট মিনস ওকে দুইটাই দিতে হবে, না একটা দিলে হবে, না দুইটা তিনটা দিলে হবে, আমাকে ওকে দুইটাই দিতে হবে। সো যখনই আমি এরকম সিনারিও নিয়ে আসতেছি যেখানে কি হচ্ছে, ওর অ্যাকচুয়াল প্যারামিটার যেটা ওর হওয়ার কথা ছিল, সেটার বদলে আমি দিচ্ছি কি ডিফারেন্ট কোনো প্যারামিটার, এন্ড এই সিনারিওটাকে আমরা বলি ওভারলোডিং।
অ্যান্ড নর্মালি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ এই ওভারলোড যদি আমরা করি সেক্ষেত্রে এটা আমাকে দিবে এরর, বা আমাকে দেখাবে যে প্যারামিটারের সাইজ আসলে মেলে নাই, বা আমার যতটুকু এক্সপেক্টেড তার থেকে বেশি বা কম প্যারামিটার আমি দিছি। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা এটাকে আসলে সলভ করতে পারি কিভাবে? আমরা সিম্পলি আমরা স্লাইডে চলে আসি, ফুল স্ক্রিনে যাই। দেখো, মেথড ওভারলোডিং করার ক্ষেত্রে আমার বলা হচ্ছে when a class has two or more methods by same name but with different parameters। যে সিনারিওটা আমি এখানে দাঁড় করাইছি, যে আমার মেথডের নাম সেম কিন্তু তাদের প্যারামিটার গুলো কি ডিফারেন্ট। যদি এই ধরনের ঘটনা ঘটে সেটাকে আমরা বলি মেথড ওভারলোডিং। অ্যান্ড মেথড ওভারলোডিং কি করে? মেথড ওভারলোডিং ইনক্রিজেস দ্য রিডাবিলিটি অফ দ্য প্রোগ্রাম। প্রোগ্রামের আসলে বোধগম্যতা বাড়ায়। প্রোগ্রাম কি করতে পারে? আরো ভ্যারাইটি অফ ইনপুটস নিতে পারে। লাইক একটা ইউজার চাইলে, এখানে যদি আমি একটা ইউজারকে ফ্লেক্সিবিলিটি দেই যে তুমি চাইলে একটা সংখ্যা দিয়ে যোগ করতে পারো, তুমি চাইলে দুইটা সংখ্যা দিয়ে যোগ করতে পারো, তুমি চাইলে তিনটা সংখ্যা দিয়ে যোগ করতে পারো, রাদার দেন শুধুমাত্র দুইটা সংখ্যা। যদি এটা দেই ইউজার ফিক্সড, বাট তুমি যদি তাকে ফ্লেক্সিবিলিটি দাও তার আসলে স্কোপ বেড়ে যাচ্ছে। সো এই স্কোপ বাড়ার একটা ওয়ে হচ্ছে কি আমার ওভারলোডিং। সো দেয়ার আর টু ওয়েজ টু ওভারলোড মেথড ইন জাভা। আমরা দুই ভাবে মেথড ওভারলোড করতে পারি। কি কি ভাবে? বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস, অ্যান্ড সেকেন্ডলি বাই চেঞ্জিং দ্য ডেটা টাইপ। সো আমরা ডিরেক্টলি এক্সাম্পলে গেলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল আমরা দেখছি যে মেথড ওভারলোডিং এর একটা এক্সাম্পল আছে, এন্ড এটা হচ্ছে বাই চেঞ্জিং দ্য আর্গুমেন্টস। খেয়াল করো, এখানে একটা ক্লাসের নাম মেথড ওভারলোডিং এক্সাম্পল। এই ক্লাসটার মধ্যে আমার প্রথম ফাংশন, এই ফাংশনটা হচ্ছে একটা অ্যাড ফাংশন, সেম অ্যাজ আমি যে এক্সাম্পলটা লিখেছিলাম। এন্ড এখানে দুইটা ভ্যারিয়েবল প্যারামিটার হিসেবে নেওয়া আছে, দুইটা প্যারামিটার নেওয়া আছে আর কি। সো একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এন্ড অ্যাজ ইউজুয়াল যা হওয়ার কথা ছিল, এখানে কি করা হয়েছে? যোগ করা হয়েছে, এবং যোগ করে আউটপুট শো করানো হয়েছে কি সাম অফ টু। একদম এক্স্যাক্টলি বলা আছে সাম অফ টু ইন্টিজার্স দিয়ে সামের আউটপুটটা। ঠিক আছে, এইটা। ঠিক তার নিচে আবারও দেখো একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, একই নাম, রিটার্ন টাইপ সেম, ভয়েড, ফাংশনের নাম সেম, অ্যাড, শুধুমাত্র প্যারামিটারটা ডিফারেন্ট। খেয়াল করে দেখো, ইন্টিজার এ কমা ইন্টিজার বি কমা ইন্টিজার সি, তিনটা প্যারামিটার আছে। সো যেহেতু তিনটা প্যারামিটার এখানে, এক মিনিট, একটু আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছে, সরি, আচ্ছা মিস হয়ে গেছে। তো তিনটা প্যারামিটার, আমার এখানে ছিল দুইটা প্যারামিটার, ঠিক তার নিচে আছে কয়টা? তিনটা প্যারামিটার। এন্ড ভিতরে কি করা হয়েছে? তিনটাকে যোগ করা হয়ে, এবং এখানে লেখা হয়েছে সাম অফ থ্রি ইন্টিজার্স দিয়ে সাম লেখা আছে। মজার ঘটনা দেখো, আমি যদি এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং সেই অবজেক্ট থেকে দুইটা ভ্যালু পাস করি, সেক্ষেত্রে আমার আউটপুট আসছে কোনটা? নিচে খেয়াল করো, সাম অফ টু ইন্টিজার্স। তার মানে আমি যখন কোনো একটা মেথডকে ওভারলোড করছি এবং আমি যতগুলো প্যারামিটার দিব, যদি দুইটা দেই তাহলে দুইটা প্যারামিটার সহ যে ফাংশনটা আছে সেটা কল হবে। আর আমি যদি তিনটা দিই সেক্ষেত্রে তিনটা প্যারামিটার সহ যে ফাংশনটা আছে সেটা কল হয়েছে। সো এভাবে তুমি কি করতে পারো? চাইলে চারটা প্যারামিটার দিয়ে করতে পারো, চাইলে পাঁচটা প্যারামিটার করতে পারো, এবং সেক্ষেত্রে কি হবে? ইউজারের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। সে চাইলে দুইটা ফাংশনের সংখ্যার যোগ করতে পারে, তিনটার যোগ করতে পারে, চারটার যোগ করতে পারে, এনি নাম্বার অফ আর্গুমেন্টস সে আসলে পাস করতে পারবে বেসড অন ইউ প্রোভাইড দ্য ফাংশনস। তুমি যদি ফাংশন গুলো দাও, সেই ফাংশনের উপর বেস করে তারা কি করতে পারবে? কল করতে পারবে। সো এটা দিয়ে কি হচ্ছে যে আমরা আসলে নাম্বার অফ আর্গুমেন্টস বা প্যারামিটার চেঞ্জ করে করে একই ফাংশন, সেম ফাংশন, তাকে আসলে কপি করছি এবং তার ডিফারেন্ট ফাংশনালিটি লিখে দিচ্ছি। এটাকেই আমরা আসলে বলছিলাম মেথড ওভারলোডিং। এন্ড এই সিনারিওটা ছিল নাম্বার বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস। তুমি চাইলে এভাবে আরেকটা ফাংশন ক্রিয়েট করতে পারো, নাম দিতে পারো পাবলিক ভয়েড অ্যাড দিয়ে ইন্টিজার এ কমা ইন্টিজার বি কমা ইন্টিজার সি কমা ইন্টিজার ডি, চারটা প্যারামিটার। সো সেটা তখন আরেকটা ফাংশন হবে।
এবং নিচে যখন তুমি কল করবা অবজেক্ট অ্যাড দিয়ে ধরো প্যারামিটার পাস করলাম 10, 20, 30, 40, তাহলে কি হবে তোমার আউটপুট চলে আসবে যে 10 আর 20, 30, 30, 30, 60, 40, 60, 40, 80, 70 আসতেছে। সো তোমার আউটপুট দেখাবে তখন যে সাম অফ 4 ইন্টিজার্স ইজ 70। এইভাবে আমরা কি করতে পারছি, মেথডকে ওভারলোড করতে পারছি। একটা মেথডকে জাস্ট ওর 2টা বা 3টা প্যারামিটারে ফিক্স না রেখে ওকে আমরা ফ্লেক্সিবিলিটি দিচ্ছি যে সে যত ইচ্ছা প্যারামিটার নিতে পারে। সো এটা একটা সিনারিও। হ্যাঁ বলো। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, বাই চেঞ্জিং দ্য ডেটা টাইপ। ঠিক আছে, স্যার আমরা কি করতে পারি? স্যার হ্যাঁ হ্যাঁ বলো, আরেকবার একটু বুঝিনি। স্যার মেথড যদি আলাদা আলাদা দেয়, আমি একটা অ্যাড দিলাম আর একটা মাল্টিপল আর একটা যে কোনো একটা অন্য কোনো মেথড দিন, তাহলে কি প্রবলেম হবে? না, তখন এটাকে আর ওভারলোডিং বলবো না। ওভারলোডিং এর কন্ডিশন খেয়াল করো, এই যে when a class has two or more methods by the same name, অবশ্যই নামটা সেম হইতে হবে, বাট উইথ ডিফারেন্ট প্যারামিটারস। ঠিক আছে, যখন এই কন্ডিশনটা ফুলফিল করবে তখনই শুধুমাত্র ওভারলোডিং বলা হবে। বুঝতে পারছি? স্যার তাহলে তখন ওটাকে কি বলবো স্যার? তখন ওটা নর্মাল, কোনো সমস্যা নাই। ধরো তুমি একটা দিছো যে অ্যাড টু নাম্বারস নামে একটা ফাংশন বানাইলা, যে পাবলিক ভয়েড অ্যাড টু নাম্বারস, ঠিক তার নিচে একটা ফাংশন বানাইলা পাবলিক ভয়েড অ্যাড থ্রি নাম্বারস। এটা নর্মাল অ্যাপ্রোচ, ঠিক আছে। বাট আমরা যাচ্ছি মেথড ওভারলোডিং শিখতে। এক্সাম্পল গুলো খুবই নর্মাল বা খুবই রেগুলার, বাট ইন রিয়েল ওয়ার্ল্ড এদের আসলে অনেক বড় বড় ইমপ্লিমেন্টেশন আছে। ঠিক আছে, সো এই পয়েন্টটা আমরা তাহলে বুঝতে পারছি, আশা করা যায় যে আমরা কি করলাম, নাম্বার অফ আর্গুমেন্ট চেঞ্জ করে ওভারলোড করতে পারলাম। আরেকটা হচ্ছে আমরা যদি ডেটা টাইপও চেঞ্জ করে দিই, দেখো আমার এখানেও প্যারামিটার হচ্ছে 2টা, নিচেরটাতেও প্যারামিটার কয়টা, 2টা, বাট ডিফারেন্স কোথায়, এর ডাটা টাইপে। প্রথমটা প্যারামিটারের ডাটা টাইপ ইন্টিজার ইন্টিজার, আর পরেরটায় ডেটা টাইপ ডাবল ডাবল। সো এখন নিচের দিকে খেয়াল করো, ভ্যালু পাস করা হয়েছে। প্রথমটাতে ভ্যালু পাস করা হয়েছে 5, 3, এন্ড আউটপুট এসেছে, দেখো নিচে প্রথম আউটপুটটা কি, সাম অফ ইন্টিজার্স 8, মানে এই যে এই আউটপুটটা শো করেছে। পরের বার আমি ইনপুট দিয়েছি অ্যাড 4.5, 2.7, মানে ডাবল ভ্যালু ইনপুট দেওয়া হয়েছে। এন্ড জাভা কি করেছে দেখো, সে অটোমেটিক্যালি বুঝে গেছে সে কোন ফাংশনটা কল করবে, সে It's পরের 9 ফাংশনটাকে o'clock. কল করছে এবং আউটপুট শো করেছে সাম অফ ডাবলস 7.2। সো আমরা আসলে কি করতে পারি, এভাবে প্যারামিটারের ডাটা টাইপ যদি চেঞ্জ করে দেই, আর্গুমেন্টের কাউন্টও চেঞ্জ করতে পারি, ডাটা টাইপও চেঞ্জ করতে পারি, কিন্তু শুধুমাত্র নামটা আমাকে সেম রাখতে হবে এবং সেম ক্লাসের ভিতর থাকতে হবে। এটা করলেই আমরা আসলে মেথড ওভারলোডিং করে ফেলতে পারবো। সো এখানে আর কারো কোনো কোয়েরি বা কনফিউশন আছে কিনা? স্যার স্যার একটু আরেকবার বলবেন স্যার। স্যার আপনি যে যে মানে টাস্কটা দিছিলেন ওখানে যে ওই যে ডিপোজিট 1 ডিপোজিট 2 এগুলাতে তাহলে এই যে ওভারলোডিং দিয়ে করা যাবে? হ্যাঁ, এন্ড আমাদের ওই টাস্কটা এখানে আবার নতুন একটা ভার্সন আছে, আমি তোমাদের ওটা করতে দিব বাসায়। ওটা করলেই তোমাদের আসলে মেথড ওভারলোডিং ওভাররাইটিং দুইটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। ওকে। আর আমি আরেকবার একটু রিক্যাপ করি। সো আমরা যেটা পড়ছিলাম, মেথড ওভারলোডিং, এন্ড ওভারলোডিং এর জন্য খাতায় নোট নিয়ে ফেলবা। কন্ডিশন হচ্ছে আমার 2টা। প্রথম কন্ডিশন যে আমার একই ক্লাসের ভিতর হতে হবে, মানে ক্লাসটা সেম হইতে হবে, একটা ক্লাস হতে হবে, এবং সেই ক্লাসের ভিতর 2 বা ততোধিক একই নামের ফাংশন হবে। ফাংশনটা হবে একই নামের, লাইক আমরা যে এক্সাম্পল দেখছিলাম এখানে ফাংশনের নাম ছিল হচ্ছে অ্যাড, 2টা ফাংশনের নামই অ্যাড। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে বাট উইথ ডিফারেন্ট প্যারামিটারস, কিন্তু তাদের প্যারামিটার গুলো ভিন্ন হবে। কি ধরনের ভিন্নতা হতে পারে? প্যারামিটারের কাউন্ট, যদি আমার 2টা থাকে আমি আরেকটাতে 3টা দিলাম, আরেকটাতে 1টা দিলাম, এটা একটা ভিন্নতা হতে পারে। আরেকটা ডিফারেন্স হতে পারে কি, প্যারামিটারের ডাটা টাইপ, লাইক একটা ইন্টিজার হতে পারে, আরেকটা স্ট্রিং হতে পারে,
একটা ইন্টিজার হতে পারে, একটা ডাবল হতে পারে, একটা স্ট্রিং হতে পারে, হোয়াট এভার তুমি যেটা মনে চাও সেটা যদি করো, এই সিনারিওটা যদি তুমি মিট করো, তাহলেই আমরা এটাকে বলবো মেথড ওভারলোডিং। তো তোমাকে যদি বলা হয় এক্সামে যে মেথড ওভারলোডিং ইমপ্লিমেন্টেশন করো, তুমি কি করবা? একটা ক্লাস নিবা এবং সেই ক্লাসের ভিতর একই নামে 2 বা ততোধিক তুমি ফাংশন নিবা উইথ ডিফারেন্ট প্যারামিটারস। এটাকেই আমরা তখন বলবো মেথড ওভারলোডিং। গট দ্য পয়েন্ট? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, বলবো? বলো প্লিজ। স্যার এই যে প্যারামিটার গুলো আমরা নিচ্ছি, এগুলো তো দেখা যাচ্ছে সবই ইন্টিজার, আবার সবই স্ট্রিং বা একই টাইপের। এখানে কি ভেরিয়েশন থাকতে পারে যে একটা ইন্টিজার নিলাম আবার আরেকটা থাকতে পারে স্ট্রিং? হ্যাঁ অবশ্যই, এটা ফুল ফ্লেক্সিবল, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এখানে কোনো লিমিটেশন নাই। তুমি চাইলে ইন্টিজার নিতে পারো একটা, তুমি চাইলে একটারে স্ট্রিং নিতে পারো, তুমি চাইলে আবার একটা ইন্টিজার নিতে পারো, তুমি চাইলে আরো একটা বাড়ায় ডাবল নিতে পারো। মানে সবগুলো মিক্স আপ তুমি করতে পারবে, কোনো এখানে লিমিটেশন নেই। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি, মেথড ওভাররাইডিং। আমরা ওভাররাইট বা ওভাররাইট শব্দটার সাথে পরিচিত আছি। ওভাররাইট মানে কি, যে ধরো আমার এক্সিস্টিং একটা জিনিস আছে এন্ড আমি কি করছি, এই জিনিসটার মধ্যেই আবার কোনো কিছু একটা করছি। বা আমরা পরীক্ষার সময় কি করতাম, যে ধরো কোনো একটা লেখা লিখছি, আমি দেখছি যে না, লেখার বানানটা ভুল হয়েছে বা লেখাটা ঠিক নাই, সেক্ষেত্রে আমরা কি করি, লেখাটা কেটে দেই। এন্ড আমাদের স্যাররা বলতো যে ওভাররাইট করা যাবে না, মানে কাটাকাটি করা যাবে না। সো ওভাররাইট বিষয়টা ছিল কি, যে একটা এক্সিস্টিং জিনিস আছে সেটাকে আহ, কেটে দেওয়া বা ওটাকে বাদ দিয়ে আরেকটা কিছু করা, এটাকে আমরা আসলে ওভাররাইটিং বলি। সো মেথড ওভাররাইডিং, এই জিনিসটা আসলে ঘটনাটা অনেকটা একই রকম। ওভারলোডিং এর জন্য আমরা 2টা কন্ডিশন মিট করেছি, ওভাররাইডিং এর জন্য আমার 2টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন, মেথড ওভাররাইড হওয়ার জন্য অবশ্যই ইনহেরিটেন্স হতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন। মেথড ওভাররাইড যদি আমি করতে চাই, আমার হতে হবে কি, ইনহেরিটেন্স হতে হবে, আদারওয়াইজ আমি ওভাররাইড করতে পারবো না। এটাকে অবশ্যই নোট করে ফেলবা। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, এটা অনেকটা ওভারলোডিং এর মতোই, বাট ডিফারেন্সটা হচ্ছে কি, একই নামের ফাংশন হবে কিন্তু ফাংশন গুলো ডিফারেন্ট ক্লাসে থাকবে। যেমন এখানে খেয়াল করা একটা এক্সাম্পল, ক্লাসের নাম হচ্ছে পার্সন এন্ড এই পার্সনটাকে নিচের দিকে এক্সটেন্ড করা হয়েছে, পাবলিক ক্লাস টিচার এক্সটেন্ডস পার্সন। তার মানে এই পার্সন এবং টিচার ক্লাসের মাঝে রিলেশনশিপ কি, ইনহেরিটেন্স। ওকে ফাইন। দ্বিতীয়ত, আমরা জানি ইনহেরিটেন্স হলে কি হয়, পার্সন ক্লাসের ভিতর যা কিছু আছে সব কিছুর একটা কপি চলে আসবে কোথায়, টিচার ক্লাসের মধ্যে। সো এখানে কি কি ছিল, নেম ছিল, এজ ছিল এবং ডিসপ্লে ইনফরমেশন নামে একটা ফাংশন ছিল। এন্ড যেহেতু এটা ইনহেরিটেন্স হয়েছে, এই সবগুলোই আসলে টিচারের মধ্যেও আছে। কিন্তু তুমি চাচ্ছ কি, যে এখানে দেখো ডিসপ্লে ইনফরমেশন ফাংশনটার ডাটা টাইপ বা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড এবং এটার কোনো প্যারামিটার নাই, এবং এর ভিতরে কি আছে, 2টা আউটপুট দেখানো আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ। এটা হচ্ছে পার্সন ক্লাসের জন্য। এন্ড তুমি যদি এটাকে এভাবেই টিচার ক্লাসে কল করো, আউটপুটটা ঠিক এভাবেই আসবে। কিন্তু টিচার ক্লাসে একটা নতুন ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, লাইক কোয়ালিফিকেশন। এন্ড তুমি চাচ্ছ কি, যে এই কোয়ালিফিকেশন ভেরিয়েবলটার ভ্যালু তুমি টিচার ক্লাসে শো করাবা যখন ডিসপ্লে ইনফরমেশন কল করা হবে। তার মানে ডিসপ্লে ইনফরমেশনে এক্সিস্টিং যা কিছু আছে তুমি এটাকে বাদ দিতে চাচ্ছ, বাদ দিয়ে নতুন করে কিছু একটা দেখাতে চাচ্ছ। এই যে এক্সিস্টিং ইনফরমেশন বাদ দিয়ে বা কেটে দিয়ে তুমি নতুন আরেকটা ইনফরমেশন দেখাচ্ছ বা নতুন করে ওটার ফিচার লিখছো বা ফাংশনালিটি লিখতেছো, এটাকেই আমরা বলি ওভাররাইট করা। খেয়াল করো, এই সেম নামে নিচে আরেকটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, ডিসপ্লে ইনফরমেশন। যদিও এই ফাংশনটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট টিচারের মধ্যে ছিল। কিভাবে ছিল, কারণ ইনহেরিটেন্স হয়েছে। সো থাকার পরও আমি কি করছি, ওই ফাংশনটা আবার লিখছি, লিখে ওর ভিতরের কোডটা আমি নিজের মতো করে আপডেট করে নিছি বা চেঞ্জ করে ফেলছি। এই যে ঘটনাটা আমি ঘটাইলাম, এই ঘটনাটাকেই বলা হচ্ছে মেথড
ওভাররাইডিং। সো মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রে দুটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে রিলেশনশিপটা অবশ্যই ইনহেরিটেন্স হতে হবে এবং ওভাররাইডটা হয় চাইল্ড ক্লাসের মধ্যে, যেমন টিচার। টিচার হচ্ছে পার্সন ক্লাসের চাইল্ড ক্লাস, সো ওভাররাইড হয় চাইল্ড ক্লাসে। দ্বিতীয়ত, ওভাররাইড করার শর্ত হচ্ছে অবশ্যই আমার প্যারেন্ট ক্লাসের ফাংশনের রিটার্ন টাইপ এবং চাইল্ড ক্লাসের ফাংশনের রিটার্ন টাইপ সেম হতে হবে। প্যারেন্ট ক্লাসের ফাংশনের প্যারামিটার সংখ্যা এবং চাইল্ড ক্লাসের ফাংশনের প্যারামিটার সংখ্যা সেম হইতে হবে, আদারওয়াইজ এটাকে আমরা ওভারলোডিং বলতে পারবো না। ঠিক আছে, তো এটা এখানে বইয়ের ভাষায় দেখো বলা, when two or more class of a single package, that means এটা ইনহেরিটেড প্যাকেজের মধ্যে, has two or more methods by the same name, অবশ্যই একই নামে হবে, with different parameters, then it is known as method overriding. সো আমরা জানতে পারলাম দুই বা ততোধিক ক্লাসের মধ্যে যদি একই নামের ফাংশন থাকে এবং ফাংশনের রিটার্ন টাইপ এবং প্যারামিটার সংখ্যা সেম হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো মেথড ওভাররাইডিং। কোনো কারণে যদি আমি এখানে ধরো আছে ভয়েড এন্ড আমি যদি এখানে লিখি ইন্টিজার, ইট ইজ নো লঙ্গার অ্যান ওভাররাইড, এটা আর ওভাররাইড বলা যাবে না, এটা এখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফাংশন। এইটা একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন। সো এখানে আমাকে কি করতে হবে, অবশ্যই ফাংশনের ডেটা টাইপ সেম হতে, রিটার্ন টাইপ সেম হতে হবে এবং প্যারামিটার সংখ্যা, যদি আমি এখানে একটা প্যারামিটারও বাড়াই দেই লাইক ইন্টিজার এ দিয়ে ক্লোজ করে দিলাম, স্টিল এটা আর ওভাররাইড থাকবে না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফাংশন হয়ে যাবে। সো আমাকে অবশ্যই কি করতে হবে, এর নাম এবং প্যারামিটার সংখ্যা এবং রিটার্ন টাইপ তিনটা জিনিসই সেম রাখতে হবে, তখনই আমরা এটাকে বলতে পারবো মেথড ওভাররাইডিং। কারো কোনো কনফিউশন আছে কিনা এখানে? স্যার, হুম দুইটা আলাদা নামের মেথড আর দুইটা সেম নামে ওভাররাইডিং করার ভিতর পার্থক্য কি? দুইটা আলাদা নামে মেথড যদি আমি করি, যদি এখানে ধরো আমি ফাংশনের নাম দিলাম হচ্ছে ভয়েড ডিসপ্লে ইনফরমেশন অফ টিচার, ঠিক আছে, আমি দিয়ে হয়তো একই কাজটা ওই ফাংশনের মধ্যে করলাম, তাই তো, এটাই তো বলতে চাচ্ছ তাই না? জি স্যার। হ্যাঁ, তো এটা যদি আমি করি আমার কোনো সমস্যা নেই, আমার আউটপুট চলে আসবে, ঠিক আছে। বাট আমরা কি করছি, আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট দিনেই একটা জিনিস পড়েছিলাম যে আমরা কেন ওপি শিখতেছি। ওপির কয়েকটা পারপাস ছিল। প্রথম পারপাস কমপ্লেক্স সিস্টেম ডেভেলপমেন্ট, বড় স্কেলের সিস্টেম যখন আমরা ডেভেলপ করি তখন আমাদের কি করতে হয়, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাইতে হয়। এন্ড শুধু এইটার এক্সাম্পল দিয়ে আমরা এটাকে স্যাটিসফাই করতে পারি। খেয়াল করো, আমরা আপাতত হয়তো খুবই সহজ জিনিস দেখতেছি যে ডিসপ্লে ইনফরমেশন, এটা আর কি, এটাকে তো আমি চাইলে আরেকটা ফাংশন দিয়ে দেখাই দিতেই পারতাম, আমার তো খুব সহজেই এটা আমি করতে পারতাম। বাট ইন রিয়ালিটি কি হয়, এই ধরনের ফাংশন গুলো অনেক বড় বড় হয়। আমি যদি তোমাকে আমাদের একটা রানিং প্রজেক্ট দেখাই, একটা ফাংশনই দেখা যাবে, তুমি দেখবা যে ওর ভিতরে কম করে হলে 1000 লাইন আছে। এন্ড ওই ফাংশনটা কি করে, বিভিন্ন ধরনের কন্ডিশন মেট করে আরো অন্যান্য ফাংশনকে কল করে বিভিন্ন কাজ করে ফাইনালি একটা আউটপুট জেনারেট করে। সো এই ধরনের কাজ যখন হয় সেক্ষেত্রে অনেক ফাংশন কি হয়, প্যারেন্ট ক্লাসে করে দেওয়া থাকে, ধরো ডিসপ্লে ইনফরমেশন টাইপের করে দেওয়া আছে, আমরা চাইলে ওই ডিফল্ট কাজটাকে ইউজ করতে পারি। এটা আমার কাছে এই টিচার ক্লাসে এই ডিসপ্লে ইনফরমেশন ফাংশনটা কাইন্ড অফ ডিফল্টের মতো। এখন তোমার মনে হচ্ছে যে না, ওর যেটা ডিফল্ট আছে সেটার সাথে আমারটা যাচ্ছে না, আমারটা একটু চেঞ্জ করতে হবে। তুমি কি করলা, এক্স্যাক্টলি সেম নামটাই কি করলা, ইউজ করে আরেকটা ফাংশন বানাইলা। এন্ড এক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রফেশনালিজম হচ্ছে এই যে উপরের দিকে খেয়াল করো, @ওভাররাইড লেখাটা, এই লেখাটা হচ্ছে একটা অ্যানোটেশন। আমরা যখনই কোনো একটা ফাংশনকে ওভাররাইড করছি তখন তার উপরে আমাদেরকে অবশ্যই লিখতে হবে কি, @ওভাররাইড। এইটা কাইন্ড অফ ক্লাসের নাম যেমন ক্যাপিটাল না দিলে কোনো এরর হয় না, বাট স্টিল আমরা বলি যে ক্যাপিটাল দিতে, ঘটনাটা একই রকম। তুমি যদি @ওভাররাইড না দাও তোমার কোড কোনো এরর দিবে না তোমাকে, তোমার কোড কিন্তু ফাইন রান হবে, কোনো সমস্যা নেই। বাট ওভাররাইড দিলে কি হবে, যে
এটা একটা প্রফেশনালিজম মেনটেন হবে। তোমার লেখা কোডটা যখন অন্য ডেভেলপার করবে, তারা আসলে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ফাংশনটা আসলে আমার প্যারেন্ট ক্লাসে অলরেডি ছিল, সেটার হয়তো ডিফারেন্ট ফাংশনালিটি ছিল, আমি ওটাকে মডিফাই করে নিজের মতো একটা ফাংশনালিটি বানাই নিছি। এটাকেই আমরা বলতেছি ওভাররাইডিং করা। ঠিক আছে, এন্ড ওভাররাইডিং করে আসলে কি হচ্ছে, আমি যদি ওভাররাইডিং করি, আমার কোডের রিস্ট্রাকচারিং বা কোডের স্ট্রাকচার সব সময় ঠিক থাকে। ঠিক এখানে পাশের স্লাইডে আসলে সব লেখা আছে যে ওই অ্যাডভান্টেজ কোথায়, অ্যাডভান্টেজের একটা স্লাইড আছে, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। স্যার না, অ্যাডভান্টেজ নাই। হ্যাঁ বলো। স্যার চাইল্ড ক্লাসে ওভাররাইট করার পরে কি ওই যে আগের প্যারেন্ট ক্লাসের ফাংশনটা কি ঠিকঠাক ভাবে কাজ করবে নাকি না, ওটা ওই আর রকমই করবে থাকবে? না, ওটা আর কাজ করবে না। তুমি যখনই এটাকে ওভাররাইড করে ফেলবা, মানে তোমাকে যদি আমি একটা খুব সহজ এক্সাম্পল দিই, ধরো আমি আমার ফাইল এক্সপ্লোরারে আসলাম, এন্ড ধরো আমি আমার মিউজিক ফোল্ডারটা ফাঁকা আছে, এখানে ধরো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, টাচ ধরো টেক্সট ডট টিএক্সটি। আমার কাছে একটা টিএক্সটি ফাইল আসলো। ঠিক আছে, এখন আমি ধরো অন্য আরেকটা ফোল্ডারে, পিকচার্স ফোল্ডারে সেম ভাবে আমি আরেকটা ফাইল বানাবো, টাচ টেক্সট ডট টিএক্সটি। ওকে ফাইন, আমি মিউজিক ফোল্ডারে যে টিএক্সটি ফাইলটা আছে, এই ফাইলটার ভিতরে আমি লিখলাম, হাই, দিস ইজ আওয়ার ফার্স্ট টেক্সট ফাইল। আর পড়ে গেছে সামহাউ, সেভ করে ফেললাম কন্ট্রোল এস দিয়ে। এন্ড এই ফাইলে এখন লেখা আছে কি, আমি যদি এটাকে আবার ওপেন করি, দিস ইজ আওয়ার ফার্স্ট টেক্সট ফাইল। ঠিক আছে, আমার দ্বিতীয় যে ফাইলটা পিকচার্স এর মধ্যে, এই ফাইলটার মধ্যে আমি অন্য একটা লেখা লিখে দিই, লাইক দিস ইজ আওয়ার সেকেন্ড টেক্সট ফাইল। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এখন আমি যদি এই টেক্সট ফাইলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে মিউজিকের মধ্যে দেই, আমাকে কি বলতেছে, রিপ্লেস করতে বলতেছে। রিপ্লেস মানেই হচ্ছে ওভাররাইট করা, মানে আমাকে বলতেছে ওভাররাইট করে ফেলতে। আমি যদি এটাকে ওভাররাইট করি এন্ড মিউজিক ফোল্ডারে গিয়ে এই ফাইলটা ওপেন করি, আমার সামনে কি আসবে বলতো, দিস ইজ আওয়ার সেকেন্ড টেক্সট ফাইল। মানে আমি যখন ওভাররাইট করতেছি, আমার প্রিভিয়াস যা কিছু ছিল সব কিন্তু বাদ। ঠিক আছে, আমার সব বাদ হয়ে গেছে, আমরা শুধুমাত্র কি পাইলাম, পরে যেটা করতেছি সেটাই আমি ইউজ করতে পারতেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে আমার ওভাররাইডিং এর কনসেপ্ট। আমি যদি প্যারেন্ট ক্লাসে কোনো একটা ফাংশন থাকে, সেটাকে যদি ওভাররাইড করি, সেক্ষেত্রে প্যারেন্ট ক্লাসের যে বিহেভিয়ারটা ছিল ওইটা আর থাকবে না। ঠিক আছে, কোথায় গেল, প্যারেন্ট ক্লাসে যেটা আমার ছিল এটা আর থাকবে না। এর পরবর্তীতে কি হবে, যেটা নতুন আমি ফাংশনালিটি দিয়েছি সেটা আসবে। স্যার তাহলে বুঝতে পারছি। প্যারেন্ট ক্লাসের ওই মেথডটাকেও যদি আমি কল করি, তাহলে ওভাররাইড করার পর যেটা দেব নতুন করে ওইটাই আসবে? ওইটাই আসবে। না, প্যারেন্ট ক্লাসে কোনো ইফেক্ট করবে না, সরি, প্যারেন্ট ক্লাসে এটার কোনো ইফেক্ট নাই। তুমি যদি সুপার ডিএ কে কল করো, তাহলে এটা দেখবা যেরকম ছিল ঠিক সেরকম থাকবে। ঠিক আছে, ওভাররাইডটা হবে শুধুমাত্র চাইল্ড ক্লাসে। বুঝতে পারছি। স্যার পার্সন মানে পার্সন ক্লাসে যদি আমি অবজেক্ট ক্রিয়েট করে ওই মেথডটা কল করি, তাহলে কি আউটপুট কোনটা আসবে? এইটা আসবে, এটা। আর যদি তুমি টিচার ক্লাসে কল করে এটাকে কল করো, তাহলে আউটপুট আসবে এটা। ঠিক আছে, মানে যার আউটপুট তার মতোই থাকবে। ওভাররাইডটা হবে শুধুমাত্র এই ক্লাসের ভিতর, এর বাইরে না। এই ক্লাসের ভিতর বাই ডিফল্ট কোনটা ছিল, এটা ছিল না, এই যে এটা টিচার ক্লাসে, জি স্যার। এটাই তো ছিল নাকি। এখন আমি কি করছি, এটাকে ওভাররাইড করতেছি, মানে আমি এটাকে বাদ দিতেছি, দিয়ে আমি বলতেছি কি যে এখন নতুন হচ্ছে এটা এটা। ঠিক আছে, সো এরপর যখন আমি এটাকে কল করব, এটা কিন্তু বাদ কোথা থেকে যাচ্ছে, এই যে এই টিচার ক্লাস থেকে যাচ্ছে, নট পার্সন ক্লাস থেকে। পার্সন ক্লাসে ওটা যেমন ছিল সেরকমই থাকবে। ঠিক আছে, ওভাররাইডটা হবে এই ক্লাসের ভিতর, এখান থেকে চেঞ্জ হয়ে এটা নতুন কোডটা বসে যাবে।
ঠিক আছে? সো আমাদের একজন কোশ্চেন করতেছিল যে আমি তাহলে কেন একই যে কাজ করার জন্য আমি তো আলাদা নাম দিয়ে করতে পারতাম, আমি কেন আসলে নতুন নাম না দিয়ে আগের নামটাই ব্যবহার করে আগেরটাকে রিপ্লেস করলাম? সো এটার জন্য আমাদের আসলে দুইটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আমাদের সেকেন্ড স্লাইডের মধ্যে আছে, এখানে খেয়াল করো। আমার পলিমরফিজমের যে দ্বিতীয় টাইপটা, এটাকে বলা হচ্ছিল রান টাইম অথবা ডাইনামিক পলিমরফিজম। আমাদের প্রোগ্রাম রান করার জন্য দুইটা স্টেপ। একটা হচ্ছে কম্পাইল করতে হয় প্রথমে, এবং কম্পাইল যদি সাকসেস হয় সেটা রান করে। সো আমরা দেখি কম্পাইলের সময় যদি কোনো এরর থাকে আমাদের বলে যে কম্পাইলেশন এরর। আর এটা হলে কি হয়, প্রোগ্রামটা কখনো রানই করে না। ঠিক আছে? সো আমরা কি করতেছি, যখন ওভারলোডিং করতেছি তখন আসলে আমি হার্ড কোডের কিছু কোড লিখে দিচ্ছি। আমি ধরো 4টা ফাংশন বানাইছি, এই 4টা ফাংশনই আমার লিমিটেশন, এই 4টার বাইরে আমি যাইতে পারবো না। বাট আরেকটা হচ্ছে কি রান টাইম পলিমরফিজম, যেটা রিয়েল ওয়ার্ল্ডে অনেক বেশি এক্সাম্পল। এন্ড এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আজকে যেটা এক্সাম্পল করবো এটা করলে তোমাদের এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এইটা করলে কি হয় যে আমার একটা প্রোগ্রাম রানিং, আমরা অনেক সময় দেখছি রান টাইম এরর। এন্ড রান টাইম এরর বলতে কি, খুব সহজ এক্সাম্পল যদি বলি, আগের সময় আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাইতাম, এন্ড অ্যান্ড্রয়েডে দেখা যেত কি একটা অ্যাপ রান হইতে হইতে টাস করে কেটে গিয়ে আমাদের একটা মেসেজ চলে আসতো যে আনফরচুনেটলি অ্যাপ ফোর্স স্টপ বা ক্লোজড বা এই টাইপের একটা মেসেজ চলে আসে। এন্ড এটা দিয়ে আমরা বুঝতাম কি যে অ্যাপটা ক্র্যাশ করছে। আমরা সাধারণত এটাই বলি যে অ্যাপ ক্র্যাশ করছে। অ্যাপ ক্র্যাশ করা মানে কি, অ্যাপ্লিকেশনটা কম্পাইল হয়েছিল সাকসেসফুলি, সে রানও করতেছিল, বাট কোনো একটা জায়গায় গিয়ে রান হইতে হইতে কোনো একটা প্রবলেম হয়ে অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে ফেলছে। সো এইটাকে বলা হয় রান টাইম এরর। আমাদের ওই শব্দটার সাথে মিল হচ্ছে এই রান টাইম পলিমরফিজমের। এটার কাজ কি, আমি একটা ফাংশনের ডিফল্ট বিহেভিয়ারকে একটা প্রোগ্রামের রানিং এর সময় এটাকে নিজের প্রয়োজনে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমার ঠিক এটার মতো পার্সন ক্লাসের ডিফল্ট বিহেভিয়ার ছিল ইনফরমেশন ডিসপ্লে করা 2টা, বাট আমি আমার প্রয়োজনে এই সেম ডিসপ্লে ইনফরমেশন ফাংশনটাকে মডিফাই করে আমি 3টা ইনফরমেশন শো করাচ্ছি। এটার অনেক বেশি ইউজেস, আমরা একটু পরে এটাতে আসবো। এন্ড এটা আমাদের আসলে কোড রিউজেবিলিটি বাড়ায়, কোড আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ায়। আমরা যাতে একই কোড বারবার ডিফারেন্ট ফাংশনে না লিখি, এই জিনিসগুলোর জন্যই আসলে এই কাজটা করা। খেয়াল করে দেখো, এটাও ইনফরমেশন ডিসপ্লে করা, এটাও ইনফরমেশন ডিসপ্লে করা। সো তুমি কেন ইনফরমেশনটাকে ডিসপ্লে করার জন্য 2টা আলাদা নাম মুখস্থ করতে যাবা? তোমাকে যদি এটাকে আরেকটা নামে মুখস্থ করতে যাও যে ডিসপ্লে ইনফরমেশন অফ টিচার্স, তাহলে এটাকে নাম দিতে হয়তো ডিসপ্লে ইনফরমেশন অফ পার্সন। এরকম তোমার একটা প্রজেক্টে কম করে হলেও লাখখানেক ফাংশন থাকবে, সবগুলোর নাম তো আর মনে রাখা সম্ভব না। সো আমরা কি করি, জেনারেলাইজ করি যে একই জিনিস আমি যাতে জানি যে ডিসপ্লে ইনফরমেশন কল করলে যে ক্লাসেই থাকুক না কেন ওই ক্লাসে ইনফরমেশনটা কল করবে। ঠিক আছে? সো আমার আর নতুন করে কিছুই জানতে হবে না, আমি শুধু কি করব, আমি জানি যে আমার এই পুরো প্রজেক্টে যে কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে যদি আমি ডিসপ্লে ইনফরমেশন ফাংশন কল করি, তাহলে আমার কি হবে, ওই ক্লাসের যে ভেরিয়েবল গুলো আছে সবগুলো ভ্যালু প্রিন্ট করবে। তাহলে আমাকে আর পড়তে হবে না বা জানতেও হবে না ওই ক্লাসের ভিতরে আমার কি কি ফাংশন আছে বা ওই ফাংশন কোন ফাংশনটা কল করলে আমার ইনফরমেশন শো করবে। এরকম অনেকগুলো পার্সপেক্টিভ আছে, তোমরা এগুলোকে এক্সপ্লোর করবা, তাহলে আরো বেশি জিনিসটাকে ক্লিয়ার মনে হবে। সো ওভারলোডিং এন্ড ওভাররাইডিং জিনিসটাকে যদি আমরা সামারাইজ করি, এই পুরো আমরা যত ডিসকাস করলাম, যে ওভারলোডিং এর ক্ষেত্রে ঘটনাটা কি, আমার সেম প্যারামিটার মাস্ট বি ডিফারেন্ট, প্যারামিটার অবশ্যই ডিফারেন্ট হইতে হবে, না হলে তো আমরা ওভারলোডিং বলতে পারি না। আর ওভাররাইডিং এর ক্ষেত্রে প্যারামিটারটা সেম হইতে হবে। আমরা একটু আগে দেখলাম যে এই প্যারামিটার সংখ্যা যদি চেঞ্জ করে দেই তাহলে এটা আর ওভারলোডিং থাকে না। দ্বিতীয়ত, সরি, ওভাররাইডিং থাকে না। দ্বিতীয়ত, ইট অকার্স উইদিন দ্য সেম ক্লাস। আমি যদি ওভারলোডিং করতে চাই আমাকে অবশ্যই একই ফাংশনের ভিতর থাকতে হবে। আর যদি ওভাররাইডিং করতে চাই তাহলে আমাকে ডিফারেন্ট ক্লাসের ভিতর যাইতে হবে, কারণ এখানে আমার ইনহেরিটেন্স এর মধ্যে এই জিনিসটা হয়, এবং ইনহেরিটেন্সে কোন ক্লাসে, চাইল্ড ক্লাসগুলোতে আমার ওভাররাইডিংটা হয়ে থাকে। থার্ডলি, ইনহেরিটেন্স ইজ নট ইনভলভড। আমার ওভারলোডিং এর সাথে ইনহেরিটেন্স এর কোনো সম্পর্ক নাই, বাট ওভাররাইডিং এর সাথে ইনহেরিটেন্স এর সম্পর্ক আছে। সো ইনহেরিটেন্স এটা এখানে ম্যান্ডেটরি। ফোর্থ পয়েন্ট, রিটার্ন টাইপ মে অর মে নট বি দ্য সেম। এটাতে রিটার্ন টাইপ সেম হইতেও পারে, নাও হইতে পারে, বাট ওভাররাইডিং এ
আমার রিটার্ন টাইপটা ম্যান্ডেটরি সেম হইতে হবে। ঠিক আছে, এটাতে কোনো ধরনের কোনো চেঞ্জ চলবে না। আর লাস্ট পয়েন্ট হচ্ছে one method does not hide or erase or remove another's functionality। মানে একটা মেথড আরেকটা মেথডের ফাংশনালিটির উপর কোনো হ্যাম্পার ফেলে না, প্রত্যেকটা মেথডই এখানে আলাদা আলাদা ভাবে থাকে। কিন্তু ওভাররাইড করলে কি হচ্ছে, যখনই আমি ওভাররাইড করতেছি চাইল্ড ক্লাসের মধ্যে ওই ফাংশনটার যে প্যারেন্টের যে বিহেভিয়ার গুলো ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে নতুন বিহেভিয়ার হয়ে যাচ্ছে। সো এখানে ফুললি আসলে একটা ফাংশনালিটিকে আরেকটা হাইড করে ফেলছে। মানে কাইন্ড অফ তোমরা বলতে পারো ওভারলোডিং যা, তার পুরোপুরি উল্টা হচ্ছে ওভাররাইডিং। ঠিক আছে, সো ওভারলোডিংটা তোমরা যদি মুখস্থ করো তাহলে দেখবা তোমরা আসলে ওভাররাইডিং বুঝে ফেলছো। এবং আমাদের এর সাথে যেটা আমাদের এক্সটেনশন লেকচার, সেই লেকচারের মধ্যে আর কিছু জিনিসপত্র একটু ডিসকাস করা আছে। আমি অলরেডি এগুলো ডিসকাস করেছি তোমাদের সাথে। তোমরা এখানে যখন পড়বা তোমাদের এই স্লাইডটা আরো বেশি সহজ মনে হবে, কারণ এখানে একটু ইলাবোরেটিভ সবকিছু বুঝায় দেয়া আছে। তো আমি এগুলো তোমাদের সাথে ডিসকাস করেছি অলরেডি, তো তোমাদের মনে হয় না খুব একটা সমস্যা হবে। এন্ড আমি যেটা আজকে করতে চাই সেটা হচ্ছে এইটা এক্সারসাইজটা। এই এক্সারসাইজটা আমরা করে আজকে আসলে আমরা কনক্লুড করব যে আসলে আমরা ওভারলোডিং বা পলিমরফিজম জিনিসটা শিখতে পারলাম কিনা। এন্ড পলিমরফিজমে আমরা শুরু থেকে যদি আবারও বলি, পলিমরফিজমে আমাদের টার্গেট ছিল একটা সিঙ্গেল জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা। সো আমাদের এই এক্সাম্পলটাতে কিছু বোঝা খুব জটিল। দেখো কি দেয়া আছে, দুইটা টেবিল। একটা টেবিলে আছে কি, আমি কোন কালার চুজ করি, রেড। একটা টেবিলে কি আছে, ইয়ারলি ইনকাম, পেন কোনটা, এইটা। একটা টেবিল ইয়ারলি ইনকাম এবং ট্যাক্স রেট। মানে যদি ইয়ারলি ইনকাম 0 থেকে 2 লাখের মধ্যে হয় তাহলে ট্যাক্স রেট হচ্ছে 0%। যদি 2 লাখ থেকে 5 লাখের মধ্যে হয় তাকে 10% ট্যাক্স দিতে হবে। 5 লাখ থেকে 10 লাখের মধ্যে যদি হয় তাকে 15% ট্যাক্স দিতে হবে। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে কি, এমপ্লয়ি এবং বোনাসের একটা টেবিল দেয়া আছে। এমপ্লয়ি হিসেবে রোল আছে কি কি, ম্যানেজারের স্যালারি হচ্ছে বোনাস হচ্ছে 10% অফ স্যালারি। তার মানে সে যদি 100 টাকা স্যালারি পায় তাহলে তার বোনাস হবে 10 টাকা, 10%। অফিসারের ক্ষেত্রে 5%, মানে তার স্যালারি যদি 100 টাকা হয় সে বোনাস পাবে 5 টাকা। আর স্টাফের ক্ষেত্রে বোনাস হচ্ছে 2%, মানে সেক্ষেত্রে সে পাবে 2 টাকা। এই গল্পটা থেকে বা সিনারিওটা থেকে আমাদের যে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে এই গল্প থেকে পলিমরফিজমকে ইন্ট্রোডিউস করতে পারি, আমরা কিভাবে এই পলিমরফিজম এইটাতে আসলে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেইটার কনসেপ্ট। সো ক্লাসে হলে হয়তো ব্রেনস্টর্মিং করতে দিতাম, বাট এখন আমি ডিরেক্টলি এটা আসলে সলিউশন বা এটাতে কি বলছে সেটা বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, আমরা এখানে কিছু জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথমত এই টেবিলটাতে আমরা একটু ফোকাস করব। এই টেবিলে কি আছে, আমার একটু ঝামেলা করতেছে, আমার এমপ্লয়ি নামে একটা এন্টিটি আছে এবং সেই এমপ্লয়ির আন্ডারে কে কে আছে, ম্যানেজার, অফিসার এন্ড স্টাফ। সো আমরা এখানে এমন একটা জিনিস চিন্তা করতে পারি না বা এটা আমাদের মাথায় আসছে কিনা, যে এমপ্লয়ি এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এন্ড এই প্যারেন্ট ক্লাসের আন্ডারে আছে কি কি, আমার চাইল্ড ক্লাস কি কি, ম্যানেজার সেও একজন এমপ্লয়ি, অফিসার সেও একজন এমপ্লয়ি, স্টাফ সেও একজন এমপ্লয়ি। জাস্ট লাইক প্রিভিয়াস এক্সাম্পল, যে পার্সন এবং টিচার, একজন টিচার একজন পার্সন, বাট টিচার একটা আলাদা ক্লাস যেটা কি করছে, পার্সনকে এক্সটেন্ড করছে। তো এখানে যদি সেম জিনিসটা আমি দেখি যে এমপ্লয়ি একটা ক্লাস, যে এমপ্লয়ি ক্লাসটা কি করছে, ম্যানেজার বা অফিসার বা স্টাফ কি করছে, এমপ্লয়ি ক্লাসটাকে এক্সটেন্ড করছে। দ্যাট মিনস এখানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে শো করাতে পারি। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, এই ফাংশন বা এই ক্লাসগুলোতে আসলে কি কি ফাংশনালিটি থাকবে। যেমন একজন এমপ্লয়ির কি কি ফাংশনালিটি থাকতে পারে, একটা কোম্পানির একজন এমপ্লয়ি কি পায়, স্যালারি পায়, তাই না?
সে অবশ্যই স্যালারি ছাড়া কোনো কোম্পানি আসলে এমপ্লয়ি থাকতেই পারে না, অবশ্যই স্যালারি পায়। এবং স্যালারি যেহেতু পায়, তার মানে ওই কোম্পানির যে এমপ্লয়িরা আছে তারা অবশ্যই বোনাসও পায়। এবং তারা যদি বোনাস পায় বা স্যালারি পায়, সেক্ষেত্রে বছর শেষে তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে বা ট্যাক্সের ক্যালকুলেশন থাকতেই হবে। তো খেয়াল করে দেখো, একটা এমপ্লয়ি তার কিছু ফাংশন, ডিফল্ট ফাংশন, যে তার স্যালারি সে পাবে, সে বোনাস পাবে, এবং তাকে বছর শেষে ইয়ারলি ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। হ্যাঁ সামিউল। অবশ্যই দেয়া থাকবে, তা না হলে তোমরা বুঝবা কিভাবে? এক্স্যাক্টলি, এটাকে তোমাদের বুঝে নিতে হবে। এই এক্সাম্পলটা অনেক বেশি আসলে নন ইলাবোরেটিভ, কোনো কিছু বলা নাই, যার কারণে আমি তোমাদের কাছে একটু ডিসকাস করে নিচ্ছি যে এখানে আমরা কিভাবে পলিমরফিজম নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে। সো আমরা একটা ক্লাস আইডেন্টিফাই করলাম, নাম হচ্ছে এমপ্লয়ি, এবং এই এমপ্লয়ি ক্লাসে কিছু এন্টিটি আমরা আইডেন্টিফাই করার ট্রাই করলাম, লাইক স্যালারি, তার বোনাস এবং তার ট্যাক্স। এই তিনটা জিনিস আমরা এখানে পেতে পারি। ঠিক নিচে ম্যানেজার নামে যে ক্লাসটা আছে, সেই ক্লাসে আবার কি করছে দেখো, যে এমপ্লয়ির এখানে কোনো কন্ডিশনই বলা নাই। নর্মাল আমি যদি এমপ্লয়ির রোল না বলি, সেক্ষেত্রে আমি তার স্যালারি বলতে পারছি না, দ্যাট মিনস তার স্যালারি এখানে 0। তার স্যালারি যদি 0 হয়, আসলে 10% অফ স্যালারি যদি করি, বাট যত পার্সেন্টই করি না কেন, আলটিমেটলি তার বোনাস হয়ে যাবে 0। তার বোনাস যদি 0 হয়ে যায়, তার যদি আমরা বাৎসরিক ইনকাম ধরি, সেটাও 0। তার মানে তার ট্যাক্সও অটোমেটিক 0। তার মানে এমপ্লয়ির জন্য যেহেতু কোনো প্যারামিটার দেওয়া নাই, আলটিমেটলি সব 0 হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এমপ্লয়ি যদি এখন এক্সটেন্ড করে ম্যানেজারকে, ম্যানেজার যদি এক্সটেন্ড করে এমপ্লয়িকে, সেক্ষেত্রে ম্যানেজারের কিছু প্যারামিটার দেয়া আছে, লাইক 10% অফ স্যালারি। দ্যাট মিনস ম্যানেজারের অবশ্যই একটা স্যালারি আছে। এই স্যালারিটা হতে পারে একটা নাম্বার, লাইক ধরো 10 লাখ, ঠিক আছে, ধরে নিলাম। অ্যান্ড এই 10 লাখের কি হবে, 10% অফ স্যালারি হবে তার বোনাস। তাহলে এই 10 লাখকে যদি আমি 10% করে, হবে 1 লাখ। 1 লাখ হবে তার বোনাস। আর ঠিক আমি যদি তার ইয়ারলি ইনকাম তাহলে চিন্তা করি, 12 দিয়ে 10কে আমি গুণ করব, করে যে ওটা অবশ্যই এই নাম্বারটাকে এক্সিড করবে, দ্যাট মিনস তাকে 15% ট্যাক্স দিতে হবে। এই যে আমি কন্ডিশন কিছু চিন্তা করছি, আমি এটাকে ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনে গেলে তোমাদের মাথায় আসলে আরো ভালোভাবে ঢুকবে এটা। জিডিবি, অবশ্যই, ঠিক আছে, ওকে, এটা গেল। আমার মনে হয় যে অনলাইনে আছি, ব্ল্যাক থিমটাই সবার জন্য বেটার হবে। আরে কই যায়, রিফ্রেশ হলো কেন? অ্যাড তো দিব না। So, আচ্ছা, ও অ্যাড দেখাবেই। আমরা অনলাইন জাভা কম্পাইলার প্রোগ্রাম ইজি রান করবো। আচ্ছা, তো প্রথমত আমরা চাচ্ছি যে এমপ্লয়ি নামে আমার একটা ক্লাস থাকবে, ক্লাস EMPLOY এন্ড এমপ্লয়ি ক্লাসে আমরা কিছু আইডেন্টিফাই করেছিলাম। আমি এটাকে পাশাপাশি নেই, কিভাবে জানি স্প্লিট করে, স্প্লিট 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 স্ক্রিনের অপশনটা পাচ্ছি না। এখানে অপশন ছিল, এখানে হোভার করলে ধরে যাওয়ার কথা, লিখছে না। ওকে, সো এমপ্লয়ি এমপ্লয়ি ক্লাসের আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করেছিলাম, যে তার স্যালারি থাকবে। স্যালারিটা একটা ভ্যারিয়েবল হতে পারে, লাইক DOUBLE, ডাবল স্যালারি ইকুয়ালস টু 0। ইনিশিয়ালি তার স্যালারিটা আমরা 0 ধরে নিলাম। দ্বিতীয়ত, বোনাসের পার্টটা আমরা এটাকে একটা ফাংশন হিসেবে নিতে পারি, এটা তার একটা ফাংশনালিটি, তার বোনাসটা একটা ক্যালকুলেশন হিসেবে আসবে।
তো আমি এটা কি করতে পারি, ডাবল বোনাস ক্যালকুলেট বোনাস, এটা একটা ফাংশন, যে ফাংশনটা কি করবে, রিটার্ন করবে, কি রিটার্ন করবে, তার স্যালারির সাথে একটা পার্সেন্টেজ। যেহেতু এটার কোনো পার্সেন্টেজ বলা নাই, আমি ডিরেক্ট 0 রিটার্ন করলাম, আপাতত আমার কোনো ক্যালকুলেশন নাই। দ্বিতীয়ত, আচ্ছা এটাকে আমি একটু নেক্সট স্টেপে নিয়ে যাই, টেক্সটটাতে আমরা একটু পরে আসি। এখন আমার ম্যানেজার নামে একটা ক্লাস হবে, যেটা কি করবে, এক্সটেন্স এমপ্লয়ি। এখন কি হলো, ম্যানেজার ক্লাসের মধ্যে এখানে যা কিছু আছে সবকিছুই অলরেডি এখানে আছে, বাট আমরা একটু এটাকে, তো ম্যানেজার ক্লাসের তো ফাংশনালিটি একটু ডিফারেন্ট, লাইক ম্যানেজারের তো অবশ্যই স্যালারি থাকবে। সো স্যালারিটার একটা ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করব, যে স্যালারি ইকুয়ালস টু ধরো 20,000। আমি স্যালারিটাকে আপডেট করে দিলাম, মানে স্যালারির ভ্যালুটা চেঞ্জ করলাম। দ্বিতীয়ত আমি কি করব, যেহেতু এটার স্যালারি আছে তার মানে এর বোনাসও থাকবে অবশ্যই। তো আমি লিখবো কি, ডাবল ক্যালকুলেট বোনাস, এন্ড যে মোমেন্টে আমি এই কাজটা করব, দেখো আমার ভেরিয়েবলের নাম, রিটার্ন টাইপ সেম, ফাংশনের নাম সেম, প্যারামিটার সংখ্যা সেম, তাহলে এখানে কি হয়েছে কেউ কি বলতে পারবা, এই দুইটা ফাংশনের মধ্যে ওভাররাইট স্যার। ওভাররাইড হয়ে গেছে, রাইট, এখানে ওভাররাইড হয়ে গেছে যেহেতু সবগুলো সেম। তো আমরা এখানে কি করব, একটা অ্যানোটেশন বসাই দিব, ওভাররাইড ওভাররাইড, ওকে। এন্ড ভিতরে আমি একটু ক্যালকুলেশন করব, ধরো আমি ভেরিয়েবল নিলাম ডাবল বোনাস ইকুয়ালস টু, ম্যানেজারের বোনাস কতটুকু, স্যালারির কত পার্সেন্ট, 10%। 10%। 10% কে আমরা যদি সংখ্যা করি, যে 10/100, বা এটাকে আসলে লেখা যায় 0.1, ঠিক আছে, অথবা তোমরা ডিরেক্ট ভাগ করে দিতে পারো। তাহলে আমরা এখানে গুণ করে যদি দেই 0.1ও দিতে পারি, অথবা দিতে পারি 10/100, দুইটাই ওকে, কোনো সমস্যা নেই, বাট আমি সিম্পলিফাই করছি 0.1, দুইটা একই। সো হ্যাঁ, হুম হুম, প্যারামিটার দিতে পারো, সেক্ষেত্রে তুমি প্রতিবার তোমাকে আসলে তার স্যালারিটা আপডেট দিতে হবে, পাস করতে হবে। বাট তুমি চিন্তা করো, ম্যানেজার রোলের স্যালারি কি কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, হুম, এটা তুমি যেটা বলছো সেটা তো আরো বেশি হার্ড, এটা তো বেশি সহজ। আমার এখানে ম্যানেজারের যে স্যালারিটা এটা আমি ফিক্স করে দিলাম, বাট প্যারামিটার যদি পাস করতে থাকো, কন্টিনিউয়াস ভ্যালুটা চেঞ্জ হইতে থাকবে, তখন এটাকে তোমাকে আবার এখান থেকে পাসও করতে হবে। বাট আমার যদি এটা আমি থাকি, আমার কোনো ভ্যালুই পাস করতে হবে না। খেয়াল করে দেখো, আমি যদি এটার এখন অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে, রিটার্নটা করে নেই, রিটার্ন বোনাস, ওকে। আমি এখন একটা অবজেক্ট ক্রিয়েট করি ম্যানেজারের, ধরো M1 ইকুয়ালস টু নিউ ম্যানেজার, MANAGER, ঠিক আছে। আমার ম্যানেজারের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এবং আমি যদি শুধু কল করি, এখানেই কল করি, এটা আমি একটু দেখতে চাই, স্যালারি, সরি বোনাস, স্যালারিটা দেখে আগে, অফ ম্যানেজার MANAGER প্লাস দিয়ে আমি যদি লিখি M1 ডট স্যালারি, তো রান করি, দেখি কি আউটপুট আসে। ওকে, আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, আমি কি দিব, দিস ডট স্যালারি, নো ইলিগাল স্টার্ট। আর ওই অবজেক্ট আমাকে অবশ্যই, ক্রিয়েশনের সময় ওইখানে হচ্ছে ম্যানেজারের মনে হয় এমটা বড় হতে হবে। হ্যাঁ এটা ভালো পয়েন্ট, ভেরি গুড, স্কিল এটা এরর। এটাকে আসলে আমরা এভাবে ডিরেক্টলি ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে পারবো না,
আমাকে এটাকে আসলে কনস্ট্রাক্টরের মধ্যে দিতে হবে, ঠিক আছে? তো আমি যদি এটাকে দেই যে ম্যানেজার MANAGER and এটার প্যারামিটার নেই স্যালারি ডাবল স্যালারি, এন্ড এটাকে আমি এখানে আমি যদি পাস করি যে সুপার ডট স্যালারি ইকুয়ালস টু স্যালারি, এটা করলে কি হবে বলতো? এটা করলে কি হবে? না না, আমি বলছি যে আমি যদি এই যে এটা সুপার প্যারেন্ট ডট থেকে স্যালারি অ্যাক্সেস নেবে। হুম, এটা এটা কোথায় মডিফিকেশনটা হবে এটার ভ্যালুটা? হুম হুম, রাইট। সো আমি যদি সুপার দেই সেক্ষেত্রে আপডেটটা হবে কোথায়? এই জায়গায়, তাই না? প্যারেন্ট ক্লাসে। আর আমি যদি চাইল্ড ক্লাসেই আপডেট করতে চাই সেক্ষেত্রে কি দিব? আমি চাচ্ছি না যে প্যারেন্টের ভ্যালুটা, শুধু চাইল্ড ক্লাসে মানে এখানেই আপডেট করতে চাই, কি দিব? হ্যাঁ বলো। দিস দিস, অবশ্যই দিস। দিস দিলেই না আমার এই ক্লাসটাকে আমি ডিফাইন করব, ঠিক আছে? তো আমাকে এখন অবশ্যই এটার ভ্যালু পাস করতে হবে। ম্যানেজারের আমি স্যালারি পাস করব কত, লাইক ধরো এর আগে যেটা দিছিলাম ওইটাই দেই, 20,000। এখন কি ঘটনা ঘটতেছে যে একটা ম্যানেজার যখনই তাকে আমি চাকরি দিব, মানে তার অবজেক্ট ক্রিয়েট করব, তাকে আমি বলে দিব যে তুমি এত টাকা স্যালারি পাবা, এই স্যালারিটা তার জন্য ফিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি আউটপুট হিসেবে দেখতে চাই M1 ডট স্যালারি এটার ভ্যালু কি আসে। স্যালারি অফ ম্যানেজার কত আসছে, আমি যে ভ্যালুটা ইনপুট দিয়েছি এক্স্যাক্টলি সেম ভ্যালুটা আসছে না? ঠিক আছে। আমি যদি আহ, এখন ওর বোনাসটা দেখতে চাই, ক্যালকুলেট বোনাস ফাংশনটা কল করব। দেখো আমার প্যারামিটার লেস ক্যালকুলেট বোনাসের সুবিধা কি, আমি যতবারই ক্যালকুলেট বোনাস এরপর থেকে কল করি না কেন আমার ওই ম্যানেজারের কয় টাকা স্যালারি সেটা আমার জানতে হবে না। আমি এখানে প্রতিবার ওকে প্যারামিটার পাস করবো না, আমি অলরেডি ওর ইনিশিয়ালাইজেশনের সময় ওকে যখন আমি চাকরি দিছি তখন আমি ওর স্যালারি বলে দিছি। এখন আমি যখনই বোনাস ক্যালকুলেট ফাংশন কল করব তখন অটোমেটিক্যালি ওর যত বোনাস হওয়ার কথা সেটা আমাকে শো করবে। স্যালারির বদলে এটাকে আমি নামটা দিয়ে দিই বোনাস, রান করি অ্যান্ড খেয়াল করো 2,000 টাকা, দ্যাট মিনস ওর 20,000 টাকার 10% হয়ে 2,000 টাকা তার বোনাস হিসেবে আসছে। সো এখানে যে ঘটনাটা ঘটলো আমরা আসলে পলিমরফিজম করলাম, পলিমরফিজমের মাধ্যমে ওর বোনাসটাকে আমরা ক্যালকুলেট করলাম। নর্মালি এমপ্লয়ি ক্লাসে কোনো ক্যালকুলেশন ছিল না, বাট ম্যানেজার ক্লাসে এসে এটার একটা ক্যালকুলেশন এসেছে। সেম ভাবে আমরা এটাকে ট্যাক্স ক্যালকুলেশনের ফাংশনালিটা নিয়ে আসতে পারি। ট্যাক্স ক্যালকুলেশনের ফাংশনালিটিটা একটু বড়, লাইক ডাবল ক্যালক, আমি শর্ট করে লিখলাম ট্যাক্স, অ্যান্ড ইনিশিয়ালি এর কোনো ট্যাক্সও নাই, ঠিক আছে? আমরা কি করতে পারি, একই ফাংশন কপি পেস্ট, বাট এই জায়গাটা হবে ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট, আমি যদি এটাকে সামনে নিয়ে আসি, দেখো এখানে ডিফারেন্সটা কি ছিল, আমার কন্ডিশন আছে। কি কি কন্ডিশন, যদি 0 থেকে 2,000-এর মধ্যে হয় তাহলে 0%, সরি 2 লাখের মধ্যে হয় তাহলে 0%, 2 লাখ থেকে 5 লাখের মধ্যে হলে 10%, 5 লাখ থেকে 10 লাখের মধ্যে। সো এখানে আমাকে কি করতে হবে, আমি আসলে লিখবো ডাবল ইয়ারলি ইনকাম ইকুয়ালস টু স্যালারি। স্যালারিটা আসলে আমি লিখবো দিস ডট স্যালারি ইনটু 12, 12 না?
মানে আমি ওর 1 বছরের স্যালারিটা ক্যালকুলেট করে নিলাম, কারণ স্যালারি তো আমরা সাধারণত মান্থলি দিই, আর এখানে এটা কি বলা আছে, ইয়ারলি। সেক্ষেত্রে স্যালারির সাথে যদি বোনাস পাই সেটাও অ্যাড হবে না টোটাল স্যালারির সাথে? হ্যাঁ, এটা করতে পারো, খুবই ভালো আইডিয়া। ধরো সে বছরে 2টা বোনাস পায়, সেক্ষেত্রে তুমি এখানে যোগ করে দিতে পারো। এটা আপ টু ইউ, এটার কন্ডিশন এখানে নাই বা এখানে বলা নাই, তো তুমি নিজের মতো করে এটাকে সাজাইতে পারো। ঠিক আছে, আমি ধরো দিলাম প্লাস এর ক্যালকুলেট বোনাস ফাংশন ইনটু 2। তাহলে কি হবে, এই ক্যালকুলেট বোনাস ফাংশনটা কল হবে একবার এবং যে অ্যামাউন্টটা আসবে সেটা ডাবল হয়ে যাবে, মানে 2বার হয়ে যাবে। মানে আমরা ধরে নেই যে বাংলাদেশে সাধারণত 2বার বোনাস দেওয়া হয়, একটা হচ্ছে ঈদ উল ফিতরে, একটা হচ্ছে ঈদ উল আজহায়। সো ইয়ারলি ইনকামটাই আপাতত একটু রিটার্ন করে দেখি, YARLYINCOME। ঠিক আছে, আমি এই ফাংশনটা এখানে একটু কাজ করে না কেন, এন্টার দিতে হবে মনে হচ্ছে। কল করলাম, এখানে অ্যানোটেশনটা দিতে হবে, এটা একটা গুড প্র্যাকটিস, না দিলে এরর নাই, বাট দেওয়া উচিত। কল করি, দেখো ওর ইয়ারলি ইনকাম আমার সামনে চলে আসছে, কত, 2,44,000 টাকা। ঠিক আছে, মানে ওর বাৎসরিক স্যালারি ক্যালকুলেট হয়েছে এবং সাথে ওর যে বোনাস, এই বোনাসটা 2টা বোনাস যোগ হয়ে তার ইয়ারলি ইনকাম অ্যাড হয়েছে। সো ইয়েস, ভেরি গুড, খুব ভালো একটা কনসেপ্ট। আমরা বোনাসটাকে অবশ্যই বাদ দিতে পারি না, এটাও ইয়ারলি ইনকামের মধ্যেই পড়ে। এন্ড ফাইনালি আমরা এখানে কি করতে পারি, কন্ডিশন বসাতে পারি। কি কন্ডিশন, এই যে এটার মতো, যে যদি ইফ ইয়ারলি ইনকাম ইজ গ্রেটার দেন 0 এবং লেস অর ইকুয়াল 2 লাখ, সেক্ষেত্রে 0%। ইফ ইয়ারলি ইনকাম গ্রেটার অর ইকুয়াল 2 লাখ লেস দেন 5 লাখ, এভাবে বারবার কন্ডিশন দিয়ে দিয়ে তোমরা এটাকে আসলে ডিটারমাইন করবা। আমি যদি 2টা লিখি শুধু, ইফ YARLYINCOME is greater than 0 and বারবার লেখা কষ্টকর, পেস্ট, is less or equal 2 লাখ, সেক্ষেত্রে আমি হয়তো রিটার্ন করব কত, 0, কারণ 2 লাখের নিচে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, আমি এবার আবার কন্ডিশন দিব, একদম বেসিক স্ট্রাকচার প্রোগ্রামিং, এলস ইফ। এই কন্ডিশনটা আবারও লিখব, শুধু ভ্যালুগুলো আপডেট করব, 2 লাখের বেশি এবং 5 লাখের কম, এটা যদি হয় তাকে তার ইয়ারলি ইনকামের 10% ট্যাক্স দিতে হবে, তার মানে 0.1, এটা হচ্ছে তার ট্যাক্স। ঠিক আছে, এভাবে তোমরা আরেকটা এলসিফ দিতে পারো, দিয়ে আরেকবার তোমরা বলে দিতে পারো যে কত টাকা ট্যাক্স নিতে যাচ্ছ। ঠিক আছে, তো এখানে মনে হয় ফাংশনটা বাদ চলে গেছে। আমি যদি এটা রান করি, তোমাদের কি মনে হয় এটা কি রান করবে? ট্যাক্স ক্যালকুলেশনের ফাংশনটা কি রান করবে, এটা কি ঠিক আছে? আমরা কিন্তু এমনিতে ইয়ারলি ইনকাম প্রিন্ট করে দেখছি, তখন রান করতেছিল। এখন যদি রান করি, এটা রান করবে কিনা? করবে না, মেইন ফাংশনের মধ্যে তো এটা না, মেইন ফাংশনের সাথে এর কোনো সাথ নাই। মেইন ফাংশনে ঠিক আছে, ঠিক আছে, এখানে ঠিক আছে। এখানে আমি যদি দেই ট্যাক্স অফ ম্যানেজার দিয়ে, এটা যদি দেই, ওকে ফাইন, এটা ঠিক আছে। আমার কথা হচ্ছে এইটুকুতে কোনো প্রবলেম আছে কিনা, যতটুকু আমি সিলেক্ট করছি। কি মনে হয়? আচ্ছা, আমি তোমাদের একটা সিনারিও বলি, যে ধরো আমি যে ম্যানেজার আছে ওর একটু স্যালারিটা বাড়াই দিলাম, ধরো 80,000 করে দিচ্ছি। ঠিক আছে, এখন ওর যদি 80,000 হয়, আমি এইটুকুকে কমেন্ট করে দিলাম আর শুধু রিটার্ন করব ইয়ারলি ইনকাম, ইয়ারলি ইনকাম।
ঠিক আছে, আমি এটাকে রান করি। দেখো ওর ইয়ারলি ইনকাম কত, প্রায় 9,76,000 টাকা। ঠিক আছে, ওকে ফাইন, আমি এটা এখন কাটি, এটাকে এখন কমেন্ট আউট করে দেই। এখন আমার যদি এই কন্ডিশনটা আমি দেখি বা এই ফাংশনটা আমি দেখি, এই ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে ডাবল, দ্যাট মিনস আমাকে অবশ্যই এই ফাংশন থেকে একটা ডাবল ভ্যালু রিটার্ন করতেই হবে। ঠিক আছে, না করলে এই ফাংশন কাজ করবে না। ঠিক তার নিচে আমি একটা ক্যালকুলেশন করেছি যেখান থেকে আমরা ইয়ারলি ইনকাম পাইলাম 9,76,000 টাকা। ঠিক আছে, এখন আমার কন্ডিশন চেক হচ্ছে, যদি 0 থেকে বড় হয় 2 লাখের থেকে কম হয় তাহলে 0 রিটার্ন করবে, মানে এটা একটা ধরো 0.0, এটা একটা ডাবল ভ্যালু, সে রিটার্ন করবে। ফাইন, সেকেন্ড কন্ডিশন সে চেক করবে, যেহেতু এটা মিট করে নাই, সে চেক করবে কি, ইয়ারলি ইনকাম 2 লাখের থেকে বড় এবং 5 লাখের থেকে ছোট। এই কন্ডিশনটা স্টিল মিট করে না, আমার তো 9 লাখ। না করে কি হবে, আমার এখানে চলে আসবে এবং এখানে আর কোনো কিছু রিটার্ন নাই, বাট এই ফাংশনটা একটা রিটার্ন এক্সপেক্ট করে, সে একটা ডাবল ভ্যালু রিটার্ন করতে হবে তো তাকে। তো আমাদের অবশ্যই কি করতে হবে, এলস ফাংশন রাখতে হবে। এলসে কি হবে, বলে দিতে হবে যে রিটার্ন কিছু একটা অ্যাটলিস্ট, তা না হলে সে এরর দিবে। দেখো এটা যদি আমি সরাই দেই, রান করি, আমাকে কি বলতেছে, মিসিং রিটার্ন স্টেটমেন্ট। ঠিক আছে, মানে আমার বলতেছে যে আমি এখানে বলছি যে ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করব, বাট আমার যদি কোনো কারণে এই দুইটা কন্ডিশন মিট না করে তাহলে রিটার্ন করবে কেমন। এইটাই হচ্ছে কম্পাইলার চেক দিয়ে আমাকে এরর দিছে যে আমাকে অবশ্যই এলসটা দিতে হবে, মানে কি হয় হোক, দুনিয়া উল্টায় গেলেও আমার কি হবে, একটা ডাবল ভ্যালু রিটার্ন করবেই। ঠিক আছে, এই কন্ডিশন গুলো যদি মিট নাও করে আমরা জানি এলস তো মিট করবে, তখন কি হবে, একটা ডাবল ভ্যালু 0.0 রিটার্ন হয়ে যাবে। এখন আমরা এটাকে রান করতে পারি এন্ড দেখি আমাদের কত ট্যাক্স আসে। ট্যাক্স আসছে 0, কারণ এটা এখন ফল ব্যাক বা এলসে চলে গেছে। বাট আমি যদি একটু স্যালারিটা কমায় নিই, আগের মতো 3 লাখ করে দিলাম, 30,000 করে দিলাম, রান করি এন্ড সি ম্যানেজারের ইয়ারলি ইনকামের উপর ট্যাক্স আসছে কত, 36,600 টাকা। এই টাকাটা তাকে কি দিতে হবে, তাকে ট্যাক্স হিসেবে দিতে হবে। সো আমরা আসলে কি করলাম খেয়াল করে দেখো, প্রোগ্রামটা কিন্তু আমাদের মনের অজান্তে অনেক বড় হয়ে গেছে। এখানে একটা ক্লাস ছিল এমপ্লয়ি, এই এমপ্লয়ি ক্লাসটাকে আমরা আসলে পলিমরফিজমের মাধ্যমে কি করলাম, কয়েকটা ফাংশনকে ওভাররাইড করছি। ওভাররাইড করে কি করছি, ক্যালকুলেট বোনাস ফাংশনটাকে আমি আসলে ডিফারেন্ট ফাংশনালিটি দিয়েছি, তার ডিফল্ট বিহেভিয়ারটাকে চেঞ্জ করে ম্যানেজারের মতো করে কাস্টমাইজ করেছি। এটাকে তোমরা কি করতে পারো, আমি তো ম্যানেজারটা তোমাদের দেখাইলাম, তোমরা করবো অফিসারের জন্য। অফিসারের জন্য কি হবে, আবারও ওভাররাইড করতে হবে তোমাকে, বাট এই জায়গাটাতে শুধু চেঞ্জ আসবে। আবার তোমরা কি করতে পারো, স্টাফের জন্য করতে পারো, স্টাফের জন্য সেম জিনিসটা হবে, একই জিনিস, শুধুমাত্র এই জায়গাতে চেঞ্জ হবে। সো পলিমরফিজম, এখানে আমাদের দুইটা কনসেপ্ট, ওভারলোডিং এবং ওভাররাইডিং। এই দুইটা কিছু কিছু কনসেপ্টে প্রবলেম হবে, কিছু কিছু জিনিস একটু বুঝতে কম হবে, বাট তোমরা যদি প্র্যাকটিস করো আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। এন্ড প্র্যাকটিসের জন্য আমাদের যে এক্সাম্পল গুলো এখানে দেয়া আছে পাশে, এই এক্সাম্পল গুলো তোমরা অবশ্যই ভালো মতো দেখে নিবা। এখানে একটা ছোট পার্ট আছে দিস কিওয়ার্ড, যেটা আমরা আগেই ডিসকাস করেছি, তো এখানে আসলে আমাদের আলাদা করে ডিসকাস করতে হবে না। আমি তোমাদের যদি শর্ট একটা রিক্যাপ মারি যাতে তোমাদের মনে পড়ে যায়। খেয়াল করো, আমরা ক্লাসে এই জিনিসটা বোর্ডে ড্র করেছিলাম, যেখানে আমি দেখাইছিলাম যে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে আইডি এবং নেম, আমি প্যারামিটার হিসেবেও নিছি আইডি এবং নেম, এবং ভ্যালু অ্যাসাইন করার সময় লিখছি কি আইডি ইকুয়াল টু আইডি, নেম ইকুয়ালস টু নেম। সো বিশাল কনফিউশন যে আইডি কোনটা, নেম কোনটা, আইডির ভ্যালু কোনটা, আইডি উপরের আইডিটা বা এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আইডি কোনটা, এইটা না এইটা, বোঝার কোনো ওয়ে নাই। তো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এই কনফিউশনটা দূর করার জন্য আমরা আসলে কি করি, আমরা দিস কিওয়ার্ডের ব্যবহার করি। দিস দিয়ে আমরা ডিটারমাইন করি যে দিস ডট আইডি মানে হচ্ছে আমার এই ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ক্লাসের ভেরিয়েবল। এখন আমি সহজেই বলতে পারবো, এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যেখানে শুধু আইডি যেটা, ওইটা কোনটা, তুমি চোখ বন্ধ করে বলে দিবে এই আইডি হচ্ছে আমার এইটা। আর তোমাকে যদি আমি বলি যে দিস ডট আইডি কোনটা, তাহলে তুমি বলে দিবা দিস ডট আইডি হচ্ছে আমার এই ভেরিয়েবলটা। ঠিক আছে, এটাই আসলে এখানে বলা আছে এবং এক্সাম্পল সহ কোড সহ দেয়া আছে, তোমাদের এই কোডটা প্র্যাকটিস করতে হবে।
এই পার্টটাতে, পলিমরফিজমের পার্টটাতে তোমাদের কারো কোনো কোয়েরি বা কোয়েশ্চেন আছে কিনা? নোটেশন না, এটাকে আমরা বলছি অ্যানোটেশন। এই যে এটা অ্যানোটেশন, এটার কোনো কাজ নাই। অ্যানোটেশন জাস্ট লাইক ম্যানেজারের এমটা বড় দিয়ে বা ছোট দিয়ে যেমন কোনো কাজ নেই, তোমরা দেখছো না ল্যাবে অনেক সময় এটাকে যদি তোমরা ছোট করে দাও কোনো প্রবলেম আছে? আমি যদি এমপ্লয়ি ইটা ছোট করে দিই, যেহেতু এটা ইউজ কম, এটা কোনো সমস্যা? তারপরে কাজ করবে না। সেম ভাবে তুমি যদি @ওভাররাইড নাও দাও, তারপরও ওভাররাইডিংটা হবে। কিন্তু আমরা কেন এমপ্লয়ির ইটা বড় করছিলাম? মনে করো যে আমরা ইউনিফাইড প্রোগ্রামিং করছি, দ্যাট মিনস আমি আমার কোডটা যাতে পৃথিবীর যে কোনো ডেভেলপার দেখলে বুঝতে পারে যে এটা একটা ক্লাসের নাম আর এটা হচ্ছে একটা ফাংশনের নাম। তো এই কারণেই আমরা কি করছিলাম, ক্লাসের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছিলাম। সেম ভাবে আমরা যখন ওভাররাইডিং করি তখন একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি, যে আমরা বলে দেই কোডের মধ্যে, অ্যানোটেট করে দেই, লাইক এটাকে তোমরা অন্য ভাষায় কমেন্ট বলতে পারো। আমরা কমেন্ট করে দিলাম যে এই ফাংশনটা হচ্ছে ওভাররাইড করছি আমি, ঠিক আছে? আমরা এটাকে বলে দিলাম যে এটাকে ওভাররাইড করছি। ইন রিয়ালিটি কি হয়, এই ক্লাসটা হয়তো আমার চোখের সামনে এখন আছে, এটা কখনোই আমার চোখের সামনে থাকবে না। এটা হয়তো অন্য কোনো একটা ফাইলে আছে, হয়তো আমার 10টা ফোল্ডারের ভিতর কোনো একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতর কোন একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতর কোন একটা ক্লাসের মধ্যে এই ফাংশনটা আছে, ঠিক আছে? আমি এটা জানিও না যে এই ফাংশনটা আছে। এখন আমি যখন এখানে লিখে দিব @ওভাররাইড, তখন আমার যে ডেভেলপার সে বুঝে যাবে সহজেই যে এক্সটেন্ড করা এমপ্লয়ি ক্লাসে ক্যালকুলেট বোনাস নামে একটা ফাংশন ছিল, যে ফাংশনটাকে ওভাররাইড করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? সো এই ওভাররাইড অ্যানোটেশনটা আমাকে বুঝার জন্য একটা ওয়ে করে দিচ্ছে, স্কোপ করে দিচ্ছে যে আমার এই ফাংশনটা আসলে ওভাররাইড হয়েছে। আমি যদি এটাকে সরাই দেই, কোনো বান্দার বোঝার কোনো ওয়ে নাই যে এই ক্যালকুলেট বোনাস ফাংশনটা এমপ্লয়ি ক্লাসে আছে কিনা, ঠিক আছে? এটাই, আর কোনো কাজ নেই ওভাররাইডের। এই জন্য এটাকে আমরা বলি অ্যানোটেট করা বা অ্যানোটেশন। আর কারো কোনো কোয়েরিজ? ওকে, যদি না থাকে, আমরা একজন বলছিল ইউএমএল কে একটু রিক্যাপ করতে। সো যেহেতু ইউএমএল আমাদের এক্সামের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের এক্সামের আগে হয়তো আমরা আরেকবার একটু বসবো জাস্ট একটা সিলেবাস রিক্যাপের জন্য। তো তখন আমরা আরেকবার হয়তো এটাকে ডিসকাস করবো, বাট আমি একটু জাস্ট সামারাইজ করি। এন্ড সামারাইজের জন্য আসলে এটা না, তোমরা কি করবে, তোমাদের কিন্তু আমি অলরেডি বলছি ক্লাসে যে বিএলসি তে উইক 5 বা 6 বা 7 এর মধ্যে ইউএমএল এক্সারসাইজেস নামে একটা ফাইল আছে। সেই ফাইলের মধ্যে অনেকগুলো গল্প আছে, সেই গল্পগুলো তোমরা একটু গো থ্রু করবা, ঠিক আছে? আমার এখানে দেখি ল্যাব এক্সারসাইজের মধ্যে আছে কিনা, না এখানে নাই। ইউএমএল এক্সারসাইজটা আমি এখানে সার্চ করি, ইউএমএল এক্সারসাইজ। ওকে, তো এখানে আমি জাস্ট একটা গল্প দিয়ে তোমাদের আসলে বোঝাবো। প্রথমটাই ধরো, আমাদের এটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? প্রথম গল্প, ইউনিভার্সিটি। এন্ড নিচের সলিউশন ভুলে যাও, নিচে কিছু আছে বোঝার দরকার নেই। বলা হচ্ছে, আমরা অলরেডি এরকম একটা এক্সাম্পল করছি, তারপর আরেকবার দেখি। In a university, there are different classrooms, offices, and departments. A department has name and it contains many offices. A university worker has a unique ID and can be a professor or an employee. Professor can be a full-time associate or assistant professor, and he or she is enrolled in one department. Offices and classrooms have a number ID, and a classroom has several seats. Every employee works in an office. গল্পটা খুবই ছোট, বাট এর মধ্যে এত ইনফরমেশন, এবং এই ইমেলটা যদি তোমরা বাস্তবে ড্র করো, এটা এত বড় হবে যেটা তোমরা আসলে চিন্তা করতে পারবে না। দেখো, আমি জাস্ট কুইক একটা যদি সামারি বলি, একটা ইউনিভার্সিটিতে ডিফারেন্ট রুমস এর কথা বলা হচ্ছে, ক্লাসরুমস এর কথা, অফিস এবং
ডিপার্টমেন্ট, প্রত্যেকটাই আসলে রুম। রুম বলতে আমি ঘর বোঝাচ্ছি। অ্যান্ড প্রত্যেকটা একটা ঘরকে বা রুমকে আমরা বলছি ক্লাসরুম, কোনো একটা রুমকে আমরা বলছি অফিস, এবং কোনো একটা রুমকে আমরা বলছি ডিপার্টমেন্ট। সো রুম নামে আমার একটা ক্লাস হবে, সেই ক্লাসটাকে এক্সটেন্ড করবে ক্লাসরুম, অফিস এবং ডিপার্টমেন্ট। আবার দেখো, এ ডিপার্টমেন্ট হ্যাজ এ নেম এন্ড ইট কন্টেইনস মেনি অফিসেস। আবার ডিপার্টমেন্ট এটাকে আবার বলতেছে কি, ডিপার্টমেন্টের একটা প্যারামিটার ধরে দিচ্ছে যে নেম আছে, এবং এই ডিপার্টমেন্ট আবার কি করে, অফিস, অনেকগুলো অফিসের অবজেক্টের মধ্যে থাকবে। দ্যাট মিনস ডিপার্টমেন্ট এবং অফিসের মাঝে একটা রিলেশনশিপ আছে। ঠিক আছে? আচ্ছা, রিলেশনশিপ বলতে এটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে রিলেটেড থাকবে। ওকে, ফাইন। A university worker has a unique ID and can be a professor or an employee. তার মানে আমি আরেকটা ক্লাস পেলাম, নাম হচ্ছে ওয়ার্কার। এন্ড এই ওয়ার্কার ক্লাসটাতে আমার কি হবে, কিছু প্যারামিটার আছে, ইউনিক আইডি, আর আর কি আছে, কিছুই না। এই ওয়ার্কার কি হইতে পারে, প্রফেসর হইতে পারে অথবা এমপ্লয়ি হতে পারে। দ্যাট মিনস ওয়ার্কারের দুইটা চাইল্ড ক্লাস, একটা হচ্ছে প্রফেসর আর একটা হচ্ছে এমপ্লয়ি। আবার প্রফেসরের ডিটেলস দেওয়া আছে, দেখো, প্রফেসর ক্যান বি এ ফুল টাইম অ্যাসোসিয়েট অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দ্যাট মিনস প্রফেসর ক্লাসটা ইনহেরিট করবে, বা এদের চাইল্ড ক্লাস হচ্ছে কি, ফুল টাইম প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং তাদের প্যারামিটার হিসেবে দেয়া আছে যে হি অর শি ইজ এনরোলড ইন ওয়ান ডিপার্টমেন্ট। দ্যাট মিনস ডিপার্টমেন্টের সাথে প্রফেসরের একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা হচ্ছে অ্যাসোসিয়েশনের রিলেশনশিপ। ঠিক আছে? ওকে, সো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ দিয়ে আমরা ডিপার্টমেন্ট এবং প্রফেসরকে কানেক্ট করব। এরপরে বলছে দেখো, অফিসেস অ্যান্ড ক্লাসরুমস হ্যাভ এ নাম্বার আইডি। মানে অফিস এবং ক্লাসরুম, যে ক্লাস দুইটা আমি উপরে ডিটারমাইন করে আসছি, এই যে এই তিনটা ক্লাস, অফিস, ক্লাসরুম এবং ডিপার্টমেন্ট, এই ক্লাসগুলোর মধ্যে কি আছে, প্যারামিটার হচ্ছে বা এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নাম্বার আইডি, এবং ক্লাসরুম হ্যাজ এ সেভারাল সিটস। মানে ক্লাসরুমের ইয়ে হচ্ছে, প্যারামিটার হচ্ছে সিট। ঠিক আছে? এভরি এমপ্লয়ি ওয়ার্কস ইন এ অফিস। দ্যাট মিনস এই ওয়ার্কার বা এমপ্লয়ির সাথে অফিসের আবার একটা রিলেশনশিপ আছে। দেখো, জাস্ট 3 লাইনের একটা গল্প, বাট এটার মধ্যে কতগুলো ক্লাস এবং এর মধ্যে কতগুলো ফাংশনালিটি, রিলেশনশিপের কথা বলা। এন্ড যার কারণে তোমরা যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাও, তোমাদের এক একজনের এক এক রকম কনসেপ্ট আসবে, বাট মোটামুটি সেটাকে যদি আমরা সামারাইজ করি, দেখতে হবে এইটার মতো। একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ক্লাস, সেই ইউনিভার্সিটির মধ্যে কি কি আছে, রুমস আছে, It's 10 এবং o'clock. রুমগুলোর দুইটা টাইপ আছে, অফিস এবং ক্লাসরুম। আর ইউনিভার্সিটির আছে কি, ডিপার্টমেন্ট, অফিস, ক্লাসরুম এটা এদিকে গেছে, ডিপার্টমেন্ট এদিকে আসছে। এন্ড এখানে তোমাদের আমি একটা জিনিস বলি, নট নেসেসারি সবার ইউএমএল ডায়াগ্রাম এক্স্যাক্টলি সেম হবে। ইউএমএল ডায়াগ্রামের ডিফারেন্স আসতে পারে বেসড অন ইউর আন্ডারস্ট্যান্ডিং। তুমি কিভাবে এই গল্পটাকে ভিজুয়ালাইজ করতেছো, তুমি কিভাবে এটাকে বুঝতেছো বা আন্ডারস্ট্যান্ড করতেছো। প্রত্যেকটা গল্প থাকে একটা সিস্টেমের, এটা একটা তুমি চিন্তা করতে পারো, এটা একটা সিস্টেম। এন্ড এই সিস্টেমটাকে যদি তুমি ডেভেলপ করো, তাহলে তোমার পার্সপেক্টিভ থেকে সিস্টেমের ফিচার তুমি বিভিন্ন ভাবে সাজাতে পারো। ঠিক আছে? সো তোমার, আমরা যেটা দেখবো, তুমি ক্লাস আইডেন্টিফাই করতে পারছো কিনা, ক্লাসের অ্যাট্রিবিউট গুলো তোমরা ঠিকঠাক মতো ধরতে পারছো কিনা, রিলেশনশিপ দিতে পারছো কিনা, দ্যাটস ইট। আর তেমন কোনো আমাদের রিকোয়ারমেন্ট নাই। হ্যাঁ, বলো। না, এটা তো সম্ভব। তুমি চিন্তা করে দেখো যে রুম, এখানে রুমকে আমার বলা হচ্ছে, কোথায় গেল, যে ক্লাসরুম এবং অফিস, এটা তো রুম। আরো যদি সহজ দেখি, যে ইউনিভার্সিটি ওয়ার্কার কি, ইউনিক আইডি আছে এবং ক্যান বি এ প্রফেসর এবং এমপ্লয়ি। তার মানে ওয়ার্কার ক্লাসটা কি করতেছে, এটা ইনহেরিট এক্সটেন্ড করতেছে প্রফেসরকে এবং এমপ্লয়িকে। আবার দেখো, প্রফেসর সে আবার এক্সটেন্ড করতেছে কিসে, ফুল টাইম অ্যাসোসিয়েট অথবা অ্যাসিস্ট্যান্ট। মানে দেখে পরেই বোঝা যাচ্ছে যে এগুলো আসলে ইনহেরিটেন্স। সো এটাতে আসলে সবারই একই হবে। হুম। হুম।
আচ্ছা, তোমাদের আমি কিছু জেনারেলাইজ নিয়ম শিখাই দিই। ধরো এই কোডটা আমি কাটলাম, হ্যাঁ, আমি একটা একটা রাখি শুধু। এই আমার এমপ্লয়ি গেল কই? আচ্ছা, এমপ্লয়ি আছে। সো দেখো, ধরো আমার ইউএমএল এর মধ্যে প্যারামিটার ছিল একটা, ঠিক আছে? তো আমি প্যারামিটার বলতে আমি বোঝাচ্ছি ভেরিয়েবল ছিল একটা। তো আমি ভেরিয়েবলটা নিয়ে নিছি, ওকে ফাইন। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে এই ভেরিয়েবলটা দিয়ে আমি করবোটা কি? আমি কি এটা ফাংশনের প্যারামিটার হিসেবে নিব, না কি করব? জেনারেলাইজ যে কোনো ঘটনা সিনারিওর জন্য যখনই এরকম কোনো কিছু পাবা, তোমরা একটা কনস্ট্রাক্টর নিয়ে নিবা, ওয়াই ডাবল এবং কনস্ট্রাক্টর নিয়ে কি করবা? এই ভেরিয়েবলটাকে কনস্ট্রাক্টরের মাধ্যমে তোমরা নিয়ে নিবা এবং এখানে ভ্যালু অ্যাসাইন করবা, দিস ডট স্যালারি ইকুয়ালস টু স্যালারি। এটা হবে তোমাদের কমন কাজ। যখনই ভেরিয়েবল পাবা, ভেরিয়েবলটাকে কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে নিবা, ভ্যালুটা দিয়ে দিবা। ইয়েস, তাহলে তোমার আর পরবর্তীতে ফাংশন কলিং এর সময় প্যারামিটার পাস করার কষ্ট থাকবে না, ঠিক আছে? এটা একটা। দ্বিতীয়ত, তোমাদের ক্লাসেও আমি এটা বলেছিলাম যে যখন ইউএমএল ড্র করবা তখন কি করবা? আগে একটা খসড়া রাফ করে নিবা। And এইটা হচ্ছে কিন্তু ওই খসড়া রাফের মতো ঘটনা, ঠিক আছে? এইটাকে তোমরা পরবর্তীতে খাতায় সাজায় গুছায় সুন্দরভাবে ইউএমএল ড্র করবা। এবং ইউএমএল ড্র করা হয়ে গেলে নেক্সট স্টেপ কি? আমার ক্লাসগুলোকে আসলে সিরিয়াল বাই বা যে কোনো অর্ডারে তুমি লিখতে পারো, বাট যেটাতে আমার মেইন মেথড থাকবে। আমাকে কেউ কি বলতে পারবা যে এইখানে এই যে রাফ সিনারিওটা আছে, ইউএমএলটা আছে, এই রাফ ইউএমএল এ আমরা কোনটাকে আসলে মেইন মেথড দিতে পারি? কোনটাকে দেয়া যায় বলো তো? প্রফেসর। মানে আমাদের কন্ডিশনটা তো মনে আছে যে যার সাথে সব থেকে বেশি কানেক্টিভিটি থাকবে, তাই না? তাকে আমরা দিতে পারি। অথবা তোমরা চাইলে যেটা করতে পারো, একটা নিজের মতো একটা ক্লাস বানায় নিতে পারো, যেটাকে আমি তোমাদের এক্সামের সময় বা ক্লাসে দেখানোর সময় সব সময় করি। যেমন এই মেইন, এটা হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তুমি শুধুমাত্র পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইনকে ডেমনস্ট্রেট করবা, ঠিক আছে? অনেকেই এখানে আইডেন্টিফাই করতে গিয়ে মানে অনেকে কনফিউজ হয়ে যাও বা আসলে বুঝতে পারো না, সেই অথবা দেখা যায় যে ভুলে হয়তো আগে কোড লিখেই ফেলছো, ঠিক আছে? এখন তুমি মেইন মেথড লিখতে গিয়ে জায়গা পাচ্ছ না, বা তোমার খাতায় দেখা যাচ্ছে খুব হিজিবিজি করে লিখতে হচ্ছে। ওইটার বদলে তুমি কি করতে পারো? এখানেই তুমি একটা ক্লাস যে কোনো কারোর সাথে কানেক্ট করে দিবে অ্যাসোসিয়েশনের মাধ্যমে, জাস্ট একটা টান দিয়ে, ঠিক আছে? কানেক্ট করে দিয়ে তুমি কি করবা? যে সিম্পলি ওটাকে নাম দিয়ে দিবে একটা ড্রাইভার মেথড বা মেইন মেথড বা যেটা মনে চায়, ঠিক আছে? যে মেইন ক্লাস বা যে কোনো একটা ক্লাসের নাম দিয়ে দিবা, দিয়ে ওর ভিতরে তুমি দিয়ে দিবা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আর কিছু না, ওই ফাংশনে আর ক্লাসে আর কিছুই থাকবে না। তাহলে তোমার জন্য যখন কোড লিখবা, তখন ওই ড্রাইভার ক্লাসটা বা মেইন ক্লাসটা, ওই ক্লাসটা লিখবা সবার লাস্টে। এবং যখন তোমরা ক্লাস ইমপ্লিমেন্টেশন করবা বা এই পাবলিক মেথড মেইন মেথড ইমপ্লিমেন্টেশন করবা, তখন চেষ্টা করবা আমার উপরে যে ক্লাসগুলো ছিল সেগুলোর অবজেক্ট ক্রিয়েট করে ফেলতেছো এবং সেগুলোর ফাংশন গুলোকে কল করতেছো। এটা তোমাদের জন্য ম্যান্ডেটরি। এটা যদি না করো, কোনো একটা ক্লাস হয়তো বানায় রাখছো কিন্তু কল করো নাই, জিনিসটা আসলে প্রপার ইমপ্লিমেন্টেশন হইলো না, ঠিক আছে? তোমরা চেষ্টা করবো এখান থেকে সবগুলোকে ডেমনস্ট্রেট করে দেখানো, প্রত্যেকটাকে কল করে করে দিচ্ছ, ঠিক আছে? আর কোনো নিয়ম নাই ইউএমএল এর ক্ষেত্রে। তুমি নিজের মতো ড্র করবা এবং ফুল ফ্লেক্সিবিলিটির সাথে লিখবা। দ্বিতীয়ত, কোড লেখার সময় মেইন মেথডটাকে সবার লাস্টে লিখবা। এটা দুইটা সুবিধা, তোমার জন্য এক কোড বোঝার সুবিধা হবে, দ্বিতীয়ত আমার খাতা কাটতে সুবিধা, ঠিক আছে? এরকম এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আছে। এক্সাম্পল গুলো ছোট ছোট, কোনো কোনো এক্সাম্পল আছে অনেক সহজ। এখানে একটা এক্সাম্পল আছে, এখানে ব্যাংকের একটা এক্সাম্পল, ক্যালকুলেটরের এক্সাম্পল আছে। দেখো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে ক্যালকুলেটর বানানো আছে, ঠিক আছে? তোমরা এর আগে ক্যালকুলেটর বানাইছো ইফ এলস দিয়ে স্ট্রাকচার প্রোগ্রামিং এর মাধ্যমে, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে বানানো আছে। ভোটিং সিস্টেম, প্রোডাক্টস ম্যানেজমেন্ট, ব্যাংকিং সিস্টেম, লাইব্রেরি, অনেকগুলো আছে এখানে। এটা হচ্ছে আমার লাইব্রেরির আসলে ইউএমএলটাও ড্র করে দেওয়া আছে। এটা তোমরা যত বেশি বেশি এই স্লাইডটা প্র্যাকটিস করবা, এখানে দুইটা কাজই তোমাদের আসলে পরীক্ষার আসলে প্রিপারেশন দুইটাই, তোমরা ইউএমএল ড্র করবা, কোড লিখবা। তো এই স্লাইড এইটার মধ্যে আমি আসলে চেষ্টা করছি বিভিন্ন টেস্ট রাখার, যে তোমরা বিভিন্ন ধরনের এখানে এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলবা
কিছু কিছু আছে হয়তো অ্যাবস্ট্রাকশন বা এরকম জটিল পর্যায়ে যায়, ওইটা যদি ওইরকম হয়ে যায় সেটা স্কিপ করে যাবা, নট নেসেসারি তোমাকে সব প্র্যাকটিস করতে হবে এখানে, ঠিক আছে? ইউএমএল এর স্পেসিফিক ভাবে তোমাদের কোনো বোঝার কনফিউশন আছে কিনা, যে আমি এই জায়গাটা বুঝি না? স্যার এই ফাইলটা স্যার আমাদেরকে দেওয়া হয় নাই স্যার। বিএলসি তে আছে রে বাবা, বিএলসি তে আমি বলে দিছি, তোমাদের অ্যানাউন্স করা হয়েছে বিএলসি তে কি। সেক্ষেত্রে দেখবা এআই কিন্তু তোমাকে অনেক ডিপ কনসেপ্ট থেকে অ্যান্সার করবে, ঠিক আছে? আমার ডিপ কনসেপ্টের অ্যান্সার লাগবে না, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে? এনাফ, যা আছে এনাফ, ঠিক আছে? তোমাকে আর থার্ড পার্টির দিকে যাইতে হবে না। আমাদের এক্সামের কোয়েশ্চেনে জটিলতা কম থাকবে, ঠিক আছে? তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক গুলো তুমি জানো কিনা। সে ফর এক্সাম্পল আমাদের যে স্লাইড গুলো ছিল, আমি একটু ব্যাক করি, আরেকবার ব্যাক করি। প্রত্যেকটা স্লাইডে আমরা কিছু কনসেপ্ট শিখেছি, লাইক এনক্যাপসুলেশন যখন শিখেছি, আমি তোমাদের বলছিলাম যে নোট করো এনক্যাপসুলেশনের কন্ডিশন দুইটা। এক নাম্বার, অবশ্যই কি হতে হবে, প্রাইভেট মেথড হইতে হবে। দুই নাম্বার, প্রাইভেট মেথডকে অ্যাক্সেস করার জন্য গেটার এবং সেটার, প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য গেটার এবং সেটার মেথড থাকতে হবে। এই যে আমি তোমাকে নোট করতে বলছিলাম এই দুইটা কথা, আমি তোমার ইমপ্লিমেন্টেশনে এই দুইটা জিনিস দেখবো, নট নেসেসারিলি এই এনক্যাপসুলেশনকে পেঁচায় এর জটিলতার জায়গাটাতে আমি তোমাকে দিব, এরকম কিছু হবে না। রাদার দেন তুমি এই এনক্যাপসুলেশনটা ইমপ্লিমেন্টেশন করতে জানো কিনা, এই জিনিসটা টেস্ট করা হবে, ঠিক আছে? এক্সামে কোয়েশ্চেনটা হবে সহজ এন্ড টু দ্য পয়েন্ট। জাস্ট যা করেছি আমরা কনস্ট্রাক্টর যখন করেছি, কনস্ট্রাক্টর যা ছিল সেটার ইমপ্লিমেন্টেশন। এভাবে স্ক্যানার ক্লাস, স্ক্যানার দিয়ে আমরা কি করছিলাম, ভেরিয়েবল ইনপুট নিয়েছি, তোমাকে হয়তো ভেরিয়েবল ইনপুট নিতে ভ্যালু ইনপুট নিতে বলা হলো, তুমি স্ক্যানার দিয়ে ইনপুট নিয়ে দিবা, সেক্ষেত্রে লাইব্রেরিটা ইনপুট করে নিবা। এরকম যে তোমাকে যা করতে বলা হবে সেটা কখনোই আমাদের এই কনসেপ্টের বাইরে না, বা খুব জটিল কিছু না, একদম বেসিক জিনিস, একদম সহজ ভাবে তোমাকে ইমপ্লিমেন্টেশন করতে বলা হবে। তো তুমি যখন এটাই যদি, হ্যাঁ হ্যাঁ, সব লাইব্রেরি এট এ টাইম ইম্পোর্ট হয়ে যাবে। স্টার মানে হচ্ছে অল, অবশ্যই সমস্যা হচ্ছে, এটা করা যাবে না। তোমাকে স্পেসিফিক লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। ফাইনালের টপিকে আমাদের এরকম লাইব্রেরি আরো অনেকগুলো আছে, সেখানে ওগুলো আরো স্পেসিফিক ভাবে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই করতে হবে। এই যে উইক 7 এ এই দেখো ইউএমএল এক্সারসাইজেস, ঠিক আছে? এখানে দেয়া আছে, এই গেলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। উইক 7, আমি এটা তোমাদের অনেক আগে প্র্যাকটিস করতে বলেছি। এটা আমি দেখবো না, আগে এটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিতাম, বাট যেহেতু এখন আমাদের ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি, তো এটা অ্যাসাইনমেন্টের সুযোগ নেই। তোমাদের প্র্যাকটিসের জন্য এটা দেয়া আছে। এটা সলভ করতে গিয়ে কোনো প্রবলেম হলে বা সলভ করে তোমরা গ্রুপে দিতে পারো, সেক্ষেত্রে আমি হয়তো একটু দেখে দিলাম ঠিকঠাক আছে কিনা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অবশ্যই প্র্যাকটিস করবা। ইউএমএল এক্সারসাইজেস, এটা উইক 7 এর আন্ডারে আছে, ওয়ার্কিং উইথ অ্যাসোসিয়েশন। আমাদের আসলে এটাই লাস্ট, এখানে এক্সেপশন হ্যান্ডলিং আগে ছিল, এখন নাই, এটা হাইড করা আছে, এবং ডিরেক্ট মিড টার্ম এক্সাম। সো এটা তোমরা করলেই মোটামুটি আমার মনে হয় ইউএমএল এর জন্য একদম ফুল প্রিপেয়ার, যাকে আমরা বলি। সো প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? বেসিক জিনিসগুলো যাতে মাথায় জাস্ট থাকে, এটাই আনা। আর কারো কোনো কোয়েরি? প্রশ্নে বলা না থাকলেও কি আমরা ইউএমএল ডায়াগ্রাম এঁকে তারপর হচ্ছে কোডটা লিখবো? এরে বলা থাকবে না কেন? অবশ্যই বলা থাকবে। প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখবা, কোশ্চেনের প্যাটার্ন আসলে চেঞ্জ হয় না আমাদের। কোশ্চেন দেখবা প্রিভিয়াস কোশ্চেন, বিশেষ করে এই ধরনের কোর সাবজেক্ট গুলোতে, শুধু নট অনলি ড্যাফোডিল, তুমি যদি অন্য ইউনিভার্সিটির কোনো কোশ্চেন দেখো, দেখবে একই কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্নে কোনো চেঞ্জ আসে না। অবশ্যই ইউএমএল আসবে, আমাদের ইউএমএল ছাড়া তোমাদের 25 মার্কের এক্সাম আমরা কিসে নিব, ঠিক আছে? বলা থাকবে, একদম স্পেসিফিক ভাবে বলা থাকবে যে তোমাকে ইউএমএল এর বদলে হয়তো বলা থাকলো মডেল ডায়াগ্রাম ড্র করো, একই জিনিস, ঠিক আছে? মডেল ডায়াগ্রাম বা মডেলিং ল্যাঙ্গুয়েজ বা ইউএমএল ডায়াগ্রাম, হোয়াট এভার ইউ ক্যান কল ইট। তো ড্র করতে বলছে মানে তুমি ড্র করবা,
স্যার এই কোর্সে CO2 মানে কি স্যার ইউএমএল ডায়াগ্রাম স্যার? এই কোর্সে CO2 কি আছে আমাদের এই কোর্সে CO2 তে? আন্ডারস্ট্যান্ডিং, তাই না? এই কোর্সের CO2 তে আছে জাভা বেস সলিউশন ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লাই করা। তো আমাদের এটা কি আমার থিওরি, তাই না? CO2 তে ওপি প্রিন্সিপাল অ্যাপ্লাই করা, ডিজাইন করা এবং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। না, CO3 হচ্ছে আমার ইউএমএল। আমাদের CO3 এর উপর মার্কস বেশি থাকে, নিচে মার্কস ডিস্ট্রিবিউশন আছে মনে হয় এটা। এইখানে মার্কস ডিস্ট্রিবিউশন এই যে 15 মার্কসের কোশ্চেন থাকে এই পার্টটা থেকে, মানে সোজা ভাষায় CO3 এবং CO4 হচ্ছে এখানে মার্কসের জায়গা। মার্কস সবগুলো CO3 এবং CO4 থেকে আসে, ইউএমএল এবং কোডিং অ্যাপ্লাই। সাধারণত ওপি তে কোনো মুখস্থ কোশ্চেন আসে না, কখনই আসে না, ঠিক আছে? আমাদের কোনো এক্সামেই মুখস্থ কোশ্চেন আসে না। তোমরা কি এখন কোনো মুখস্থ কোশ্চেন পাও এক্সামের সময়? না স্যার। আমার মনে হয় না। হ্যাঁ, মুখস্থ কোশ্চেন কোথাও নাই আমাদের ওবি বেসড কারিকুলামে, মুখস্থের কোনো জায়গা নেই, ঠিক আছে? সো তোমরা আসলে এখানে যা দেখবা সব কিছুই আইদার তোমার ক্রিয়েটিভিটি, তোমার আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো থেকে লিখতে হবে। তো তোমাকে আসলে বুঝতে হবে আমরা আসলে কি শেখার চেষ্টা করতেছি এতদিন থেকে, এটা বুঝতে পারলেই হবে। এন্ড আমরা অলরেডি একটা কুইজও দিয়েছি। কুইজের ক্ষেত্রে তোমরা হয়তো দেখেছো যে আহ, আমরা কিছু আউটপুট ট্রেসিং করেছি, কিছু জিনিস অবজেক্টিভ হিসেবে ছিল। এই জিনিসগুলো একটু রিকল করো, বুঝতে পারলে আসলে আর কিছু লাগবে না, ঠিক আছে? স্যার কুইজের মার্ক গুলো একটু আপলোড করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি কালকে এগুলো আপডেট করে দেওয়ার চেষ্টা করবো, নাহলে শনিবার পেয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের খাতা দেখা হয়েছে, তোমাদের ক্লাস নিতে পারিনি তো, দেখানো হয়নি। ওকে, আর কোনো কোয়েরিজ? নো স্যার। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে অনেক লম্বা সেশন হলো, বাট আশা করা যায় তোমাদের এটা কাজে লাগবে এক্সামের জন্য। স্টিল আমি এক্সামের আগে হয়তো তোমাদের একটা ছোট্ট সেশন নিব, একটু সামারাইজ করার জন্য এক্সামের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে। তো আমি জানাই দিব কবে সেটা, ঠিক আছে? স্যার ল্যাপটপ সাবমিটের ডেডলাইনটা একটু বাড়ায় দিলে ভালো হতো। ওটা নেক্সট ল্যাব ক্লাসে দেখা যাবে, কি মিড টার্ম সামলা। স্যার অ্যাটেন্ডেন্সটা অনেকেই আছো, দিয়ে দিলাম, যাও, সমস্যা নেই। সবাইকে দিয়ে দেন। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম, স্যার আপনাকে একটু ইমেল করেছিলাম আমি স্যার। কি ইমেল করছো? ওই যে স্যার আমার দুটো ল্যাব রিপোর্ট যদি একটু কাইন্ডলি দেখে নিতেন আর কি। এই তো বললাম যে এগুলো হচ্ছে আমরা ল্যাব ক্লাসে আবার ডিসকাস করবো। ওকে স্যার, Next ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার স্যার হুম, আচ্ছা স্যার, যদি ক্লাস নাও নেওয়া পসিবল হয় স্যার, একটু কাইন্ডলি স্যার একটা পিডিএফ আকারে একটু সাজেশন একটা গ্রুপে ডিস্ট্রিবিউট করে দেন স্যার, একটু কাইন্ডলি। পিডিএফ না, আমরা ক্লাসে নিব, সমস্যা নেই, ঠিক আছে? সমস্যা ঠিক নেই, আছে। আমি জানাই দিব। স্যার হ্যাঁ বলো। স্যার আচ্ছা স্যার আমি যে ল্যাব রিপোর্টের টাস্ক ছিলেন না, ওটা সাবমিট করতে আমার লেট হয়ে গেছিল। যখন সাবমিট করতে গেছিলাম একদম মাইর খাবা, এখনই বললাম যে ল্যাবের বিষয় আমরা ল্যাবে ডিসকাস করব। আমি পরীক্ষা ওটা দেওয়া যায়, পাস কমেন্টে করো। লিংকটা দিয়ে দিয়েছিলাম স্যার। কমেন্টে দিছো, সমস্যা নাই, দিছো তো, লিংক আকারে দিয়ে দিয়েছিলাম স্যার। সমস্যা নেই, দেখে নেবেন। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোয়েরিজ? স্যার নেক্সট ক্লাসটা একটু তাড়াতাড়ি নিয়েন স্যার। তোমাদের এক্সাম কবে? 28 তারিখ রবিবার 11:30টায়। স্যার রবিবারে স্যার, আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কালকে নিয়ে নিন। ওকে, সমস্যা নেই, আমরা কালকে হয়তো একটু বসে নিতে পারি। তোমাদের এটা কি ফার্স্ট এক্সাম না আরো এক্সাম আছে? এটা ফার্স্ট। না স্যার, ফার্স্ট এক্সাম ওপি। ও, চিল, ঘুম মারো, কথা হবে, সমস্যা নেই, স্যার পারে না কিছু স্যার, একটু পারতে হবে। ওপি আমাদের, আমি তোমাদের মনে হয় প্রথম ক্লাসে এটা নিয়ে কথা বলেছিলাম, অনেকে এই ক্লাসে ছিল না। তোমরা
অনেক পড়াশোনা করছো, এই ম্যাক্সিমাম পড়াশোনাগুলোই আসলে তোমার ফালাই দিবা। কোনোটাই হয়তো দেখা যাবে তোমার লাইফে ইউজ হচ্ছে না, কোনোটা হয়তো কাজ নাই, কোনোটা হয়তো হুদা হুদা পড়ছো। বাট এই একটা মাত্র কোর্স যেটাকে তুমি আজীবন পাবা, যে কোনো জায়গায় তুমি জব করতে যাবা, তোমাকে ওপি থেকে একটা হইলেও কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এটা এমন একটা জিনিস তোমাকে জানতে হবে, লাইফ এটা অক্সিজেনের মতো, ঠিক আছে? বুঝতে হবে, একটু শেখো, দেখা যাবে সহজ। ঠিক আছে, জি স্যার। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আমরা শেষ করি আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। Yes, sir.